হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? কেমন আছে আমরা সবাই? আশা করি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। আগামী 17 তারিখ আমাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষা। যেই পরীক্ষা আমাদের জন্য একটু মোটামুটি কঠিন, কারণ এখানে কিছু ম্যাথ আছে এবং কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, এবং এমসিকিউ যদি আমরা একটু কম মার্ক পাই তাহলে কিন্তু আমাদের A+ মিস হয়ে যাবে, আর সেটা আমরা মোটেও চাই না, রাইট? ইয়েস, এবং সেই জন্যই কিন্তু আজকে আমাদের ওয়ান শট ক্লাসটা, যেখানে আমরা তোমাদেরকে করাবো মোস্ট কমন সব এমসিকিউ, যেগুলো বিগত বছরগুলোতে কিন্তু বারবার আসছে আমাদের বোর্ড পরীক্ষাতে। এবং এই এমসিকিউগুলো করলে আমাদের বিশ্বাস যতগুলো টপিক আছে, টপিক সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে, যার ফলে তোমার প্রিপারেশনটা কিন্তু আরো বেশি সলিড হয়ে যাবে, তুমি কিন্তু আরো ভালো প্রিপারেশন নিতে পারবে। তারপরও অবশ্যই ক্লাসের পর কিন্তু স্লাইডটা ডাউনলোড করে অবশ্যই সবগুলো এমসিকিউ পড়ে যাবা। তোমরা মেন বইটা ডেফিনেটলি, মানে পৃথিবী উল্টা যাক, মেন বই রিডিং পড়ে যাইতে হবে, এক্ষেত্রে কোনো রকম কোনো কনসিডারেশন করার সুযোগ নাই। এবং এই সময়টা একটু মানে কি বলবো, প্রপার প্ল্যানিং নিয়ে যদি আমরা আগাই, তাহলে কিন্তু আসলে অল্প সময়ে আমরা সুন্দর একটা রিভিশন দিতে পারবো আমাদের যতটুকু সময় বাকি আছে। ঠিক আছে, তো সবাই একটু আমাদেরকে কমেন্ট করো যে কে কোথা থেকে আজকে লাইভটাতে তোমাদেরকে জয়েন করেছো, এবং তার পাশাপাশি লাইভটা কিন্তু তোমরা শেয়ার করে দিতে পারো, যাতে আসলে আগামীকালকে যদি তোমাদের কখনো কোনো প্রবলেম ফেস করো, তাহলে যেন সেটা আবার ক্লিয়ার করে নিতে পারো, অথবা ভিডিওটা সেভও করে রাখতে পারো, যেটা তোমার জন্য কনভিনিয়েন্ট মনে হয়। না হলে আবার পরে অনেক সময় দেখা যায় যে লাইভটা খুঁজে পাও না তোমরা। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি যে অনেকে আসলে জয়েন করে ফেলেছে, যেমন তোয়া মনি জয়েন করে ফেলেছে, সাদিয়া ইসলাম জয়েন করে ফেলেছে। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আমরা আসলে সবার নাম পড়ে বা কমেন্ট পড়ে টাইম নষ্ট না করি, আমরা একেবারে পড়াশোনা চলে যাই, নাকি আরিফ? ওকে, তাহলে আমরা পড়াশোনা চলে যাচ্ছি। প্রথমে আরিফ ভাই পড়াচ্ছে, তারপর আমি আবার আসছি। ওকে, আর অবশ্যই আমরা আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, যাদের আমাদের পরীক্ষা আছে তারাও যেন তোমাদের সাথে সাথে তোমাদের মতো করে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারে, বেস্ট এমসিকিউগুলো যেন তারা অনেক ভালো মতো করে আজকের ক্লাসে সমাধান করতে পারে। এই জন্য আমাদের যে ফ্রেন্ডরা আছে ওই ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করে দিই, যেন তারাও আমাদের ক্লাসের মধ্যে আসে এবং ক্লাসের মধ্যে যে প্রবলেমগুলো আছে এবং বেস্ট যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলো সলভ আমাদের সাথে করে। আমাদের সাথে যদি এমসিকিউগুলো সলভ করে তাহলে আমাদের দুইটা লাভ হবে। এক হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিভাবে আসে সেটা দেখতে পারবো, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারবো এবং নিজেদেরকে যাচাই করতে পারবো। তো চলো নিজেদেরকে যাচাই করার জন্য আমরা এখন শুরু করি আমাদের সাধারণ বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের এমসিকিউ। আমরা জানি আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমাদের সৃজনশীলের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই চ্যাপ্টার থেকে একটা অথবা দুইটা সৃজনশীল 100% আসবে। সো এইখানে আমাদেরকে এটা কি করতে হবে, অনেক ভালো মতো করে এই চ্যাপ্টারটা পড়াশোনা করতেই হবে। এবং চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে উন্নতর জীবনধারা। ঠিক আছে, এবং এই যে উন্নতর জীবনধারা এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে সিকিউ বা সৃজনশীল আসবে এবং 5 থেকে 7টা এমসিকিউ আসার সম্ভাবনা আছে, 5টা তো আসবেই মাস্ট। সো আমাদেরকে কি করতে হবে, এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ভালো মতো করে দেখতে হবে। তো চলো আমরা দেখি কীরকম ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে এই চ্যাপ্টারে কিন্তু আর কয়েকটা জিনিস আমাদেরকে পড়তে হবে, যেমন বিভিন্ন ধরনের খাবার, কোন খাবারটা কোন ভিটামিনের অংশ, যেমন মনে করো তোমার হচ্ছে যে শর্করা, কোন কোন খাবারগুলো শর্করা, কোন কোন খাবারগুলো আমিষ, কোন কোন খাবারগুলো স্নেহ, কোনটা উদ্ভিদ আমিষ, কোনটা প্রাণীজ আমিষ। এই জিনিসগুলো অনেক ভালো মতো করে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অনেক ভালো মতো করে মনে রাখতে হবে, কারণ এই রকম করে উদাহরণ দিয়ে অনেক বেশি এমসিকিউ এই চ্যাপ্টারের ক্ষেত্রে এসে থাকে। ওকে, তো চলো এখন আমরা কি করে থাকি, আমরা এখন ক্লাসটা চলে যাই। এখন প্রথম যে এমসিকিউটা আছে এমসিকিউ নাম্বার 1, যেটা অনেকগুলো বোর্ডে বারবার রিপিট হয়েছে, সো এই এমসিকিউ, সেই এমসিকিউটা হচ্ছে দেহ পরিশোষক খাদ্য কোনটি, মানে আমাদের দেহের পরিশোষক খাদ্য কোনটি। এখন পরিশোষক বলতে সাধারণত আমরা কি বুঝি? পরিশোষক বলতে সাধারণত আমরা বুঝি যে আমাদের দেহের কি বৃদ্ধি করা ও ক্ষয়পূরণ করা, এটাকে আমরা সাধারণত কি বুঝি, এটাকে আমরা পরিশোষক বুঝি। সো দেহ পরিশোষক খাদ্য কোনটি, মানে কোনটা আমাদের দেহের বৃদ্ধি করে এবং ক্ষয়পূরণ করে, এটা আমাদের সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের জন্য কোনটা হবে। সো তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে আমাদের কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে। ওকে, সো তোমরা যারা আমাকে সালাম দিচ্ছ তাদের সকলের জন্য ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা আদাব দিচ্ছ তাদের জন্য আদাব। এখন আমরা সকলেই আমার সাথে সাথে আমরা এমসিকিউর প্র্যাকটিসগুলো করব এবং এর সাথে সাথে আমরা এমসিকিউগুলো অনেক ভালো মতো করে দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো এই এমসিকিউটার অ্যান্সার আমরা যদি একটু দেখি। দেহ পরিশোষক খাদ্য কোনটি? আমরা জানি আমাদের দেহের পরিশোষক খাদ্য বা দেহের তোমার হচ্ছে যে বৃদ্ধি করে, আমাদের দেহ কি করে, দেহ বৃদ্ধি করে এবং ক্ষয়পূরণ করে এমন একটা জিনিস হচ্ছে আমিষ। সো আমরা কারেক্ট অ্যান্সার কি বলতে পারবো? আমরা কারেক্ট অ্যান্সার বলতে পারবো আমিষ।
আমিষ কি করে? দেহের ক্ষয়পূরণ করে এবং হচ্ছে যে বৃদ্ধি সাধন করে। খনিজ লবণের কাজ কি? খনিজ লবণের কাজ হচ্ছে আমাদের দেহে ক্যালসিয়াম, ভিটামিন এবং বিভিন্ন ধরনের জিনিসগুলোকে অভাব পূর্ণ করা, তার মানে এটা কারেক্ট অ্যান্সার হবে না। পানি আমাদের দেহের তোমার হচ্ছে যে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, বাট দেহের বৃদ্ধি কাজে অংশগ্রহণ করে না। এরপর ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন আছে, এইটা না। সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আমাদের কারেক্ট অ্যান্সার হবে আমিষ। সো আমিষ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এর পরবর্তীতে যদি যাই, সেটা হচ্ছে শক্তির একক। একক বলতে শক্তিটাকে আমরা কিভাবে পরিমাপ করে থাকি? শক্তিটাকে আমরা সাধারণত কিভাবে পরিমাপ করে থাকি? যেমন দেখো, আমি যদি একটা ছোট্ট কাজ করি, আমি যদি বাজারে যাই, আমি গিয়ে বলি 1 কেজি আপেল দেন, 4টা ডিম দেন, তার মানে আপেল যখন আমরা কিনতে যাই, আপেলের তোমার হচ্ছে যে ওজন কতটা এটা আমরা নির্ণয় করি, যে ওজন হচ্ছে 1 কেজি। ঠিক তেমন এই যে আমাদের হচ্ছে যে ভরের একক যেমন কেজি, ঠিক তেমন আমাদের হচ্ছে শক্তির এককটা কি? শক্তিটাকে আমরা কি দিয়ে পরিমাপ করি? শক্তিটাকে আমরা পরিমাপ করি সাধারণত কি দিয়ে? 2-এর এ নাম্বার। এ নাম্বার বলতে কি? ক্যালোরি। শক্তিটাকে আমরা কি দিয়ে পরিমাপ করি? ক্যালোরি দিয়ে পরিমাপ করি। আর শক্তিটাকে যখন আমরা পরিমাপ করব, তখন আমরা 3টা জিনিস মনে রাখবো। 1 নাম্বার একটা জিনিস, শক্তির তোমার হচ্ছে যে আমিষে শক্তি থাকে কত? আমিষে 1 গ্রাম আমিষে 4 কিলো ক্যালোরি শক্তি থাকে। কত কিলো ক্যালোরি? 4 কিলো ক্যালোরি শক্তি থাকে। কত? 4 কিলো ক্যালোরি শক্তি থাকে। আবার 2 নাম্বার আরেকটা জিনিস আমরা মনে রাখবো, শর্করায়ও ঠিক 4 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি থাকে। শর্করায়ও কতটুকু থাকে? 4 কিলো ক্যালোরি পরিমাণ তোমার হচ্ছে শক্তি থাকে। আর 3 নাম্বার যেটা হচ্ছে স্নেহ বা চর্বি যেটা আছে, সেইটাতে কত? 9 কিলো ক্যালোরি শক্তি থাকে। কত কিলো ক্যালোরি? 9 কিলো ক্যালোরি শক্তি থাকে। এইটা আমরা একটু ভালো মতো করে মনে রাখবো। এই 3টার মধ্যে যে কোনো একটা আসতে পারে, যে আমিষে কত কিলো ক্যালোরি থাকে, শর্করায় কত কিলো ক্যালোরি থাকে এবং স্নেহয় কত কিলো ক্যালোরি থাকে। এটা আমরা একটু ভালো মতো করে মুখস্থ এবং ঠোঁটস্থ করে রাখার চেষ্টা করব। ঠিক আছে? গট ইট? ওকে। সো এরপর দেখি কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায়। কোন ভিটামিনটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এই প্রশ্নই সাধারণত জিজ্ঞেস করছে। সো কোন ভিটামিন সাধারণত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? কোন ভিটামিনটা হবে? এর জন্য আমাদের কারেক্ট অ্যান্সার হবে কোনটা? ভিটামিন কে। ভিটামিন কে সাধারণত আমাদের কি করতে সাহায্য করে? আমাদের রক্তটাকে অনেক সুন্দর মতো করে অনুচক্রিকার সাহায্যে রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে ভিটামিন কে। কারেক্ট অ্যান্সার কোনটা? ভিটামিন কে। এরপর আমাদের হচ্ছে মানে ভিটামিন, কোন ভিটামিন এটা না, ভিটামিনের নামই হচ্ছে ভিটামিন কে। ঠিক আছে? ওকে, আশা করি অল গুড। এখন চলে যাই আমরা তার পরবর্তী তোমার হচ্ছে যে এমসিকিউ। তার পরবর্তী এমসিকিউ বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন টোটাল মনে করো অনেকগুলো ভিটামিন আছে, অনেকগুলো ভিটামিনের মধ্যে মুখ্য উপাদান ভিটামিনের 12টা, সেটাকে ভিটামিন বি আমরা সাধারণত 12টা, B12 সাধারণত বলে থাকি। ঠিক আছে? সো ভিটামিন বি কমপ্লেক্স এটার সংখ্যায় কতটা আছে? এটার মোট কতটা সংখ্যায় ভিটামিন আছে? 8টি, 10টি, 9টি, 12টি? সো আমি তোমাদেরকে অলরেডি বললাম যে এটার সংখ্যা কত। ভিটামিন বি কয়টা? 12টা আছে। টোটাল কয়টা আছে? 12টা আছে। সো 3 এর কত অ্যান্সার হবে? 3 এর অ্যান্সার হবে 4 এর অ্যান্সার হবে ডি। সো 4 এর অ্যান্সার কোনটা? 4 এর অ্যান্সার ডি। ওকে, এর পরবর্তীতে চলে যাই। আমাদের কোনটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে? তো আমরা বিভিন্ন ধরনের খাবার যখন খাই, ওই খাবার খাওয়ার পর, ঠিক আছে, ওই খাবারটা আমরা যখন খাই, খাবার খাওয়ার পর আমরা একটা জিনিস দেখি, খাবার যদি মনে করো বিষাক্ত হয় বা টক্সিক মানে বিষাক্ত হয়, তখন আমাদের দেহের মধ্যে কি হতে পারে? দেহের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যেমন বিষ পান, যদি কেউ বিষ খায় বা বিষ জাতীয় খাবার খায়, তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সো বিষের বাংলা কি? বিষের ইংরেজি কি? বিষের ইংরেজি হচ্ছে টক্সিক। বিষের ইংরেজি হচ্ছে টক্সিক, এবং টক্সিককে সাধারণত টক্সিকের হালকা যে ভার্সনটা আছে ওটাকে বলা হয় টক্সিন। খাবার প্রথমে টক্সিন হয়, তারপর টক্সিক হয়। সো আমরা বলতে পারি কোন স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, মানে কোনটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে, সেটার নাম হচ্ছে টক্সিন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে টক্সিন। সো 5 এর বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? 5 এর বি। ওকে, এখন আমরা তার পরবর্তীতে চলে যাই। এর পরবর্তীটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে এমন এক জাতীয় ধরনের খাবার যেগুলো হচ্ছে যে সাধারণত সবুজ শাকসবজি, যেগুলো আঁশ আছে, আঁশ বা ফাইবার যুক্ত, উপরে বড় ছাল আছে, এগুলোকে আমরা কি বলি? সেলুলোজ জাতীয় খাবার বলি। তো সেলুলোজ জাতীয় খাবারটা সাধারণত কিরকম? অপাচ্য প্রকৃতির শর্করা, এটা মানে পচে না এমন এক ধরনের শর্করা। এরপর আঁশযুক্ত খাদ্য,
মানে এটা খাবারের মধ্যে প্রচুর পরিমাণ আঁশ থাকে। এরপর হচ্ছে যে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ মানে রোধ করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে, এটা কারেক্ট অ্যান্সার যে হ্যাঁ এটা আমাদের জন্য ট্রু, এটাও আমাদের জন্য ট্রু। এবং অপাচ্য প্রকৃতির শর্করা, এটা একটা অপাচ্য প্রকৃতির শর্করা। সো তিনটাই আমাদের জন্য কারেক্ট। সো আমরা বলতে পারি এখানে আমাদের জন্য তিনটাই কারেক্ট। সো তিনটাই যদি কারেক্ট হয় তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1, 2 and 3 এবং অ্যান্সার নাম্বার ডি। অ্যান্সার নাম্বার কত? অ্যান্সার নাম্বার হচ্ছে ডি। এর পরবর্তীতে আমরা যাই আমাদের হচ্ছে পরবর্তী এমসিকিউ। ইমন পাউরুটি খেতে গিয়ে দেখলো যে একটি রুটির উপর ধূসর বর্ণের আবরণ তৈরি হয়েছে। রুটির উপর সাদা ধূসর বর্ণের একটা আবরণ তৈরি হয়েছে। যদি অনেক বাসি পাউরুটি হয় তাহলে দেখবা এরকম ঝামেলা একটা হয়ে থাকে, একটা ধূসর রঙের পাউরুটি কি হয়েছে, আবরণ তৈরি করা হয়েছে। অন্নগুলো যাতে নষ্ট না হয় সে ব্যবস্থা নিল, অন্নগুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয় সে ব্যবস্থা সে নিল। কি ব্যবস্থা নিল? যাতে আর কোনো ছত্রাক, মূলত এটা কিসের জন্য হয়? ছত্রাকের কারণে এই ধরনের ঘটনাটা ঘটে থাকে। সো এখন দেখো উক্ত সমস্যাটির জন্য দায়ী কোনটি? এই যে সাদা এরকম সাদা ধূসর বর্ণের কোনো একটা আবরণ পড়ে যায়, এটার জন্য কারণ হচ্ছে মোল্ড ছত্রাক। কোন ছত্রাক? মোল্ড ছত্রাক। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? আমাদের কারেক্ট অ্যান্সার হবে 7 এর বি, 7 এর বি, মোল্ড ছত্রাক। কোন ছত্রাক? মোল্ড ছত্রাক। এবং এই ছত্রাকের ফলে সাধারণত কি হয়, আমাদের রুটির উপর সাদা অংশে ইয়াটা হয়ে যায়, সাদা অংশের একটা আবরণ পড়ে যায়। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যদি যাই, সেটা হচ্ছে ইমন পাউরুটি খেতে গিয়ে দেখলো যে একটি রূপোর, ওইটার কথাই আর কি সাধারণত বলা হয়েছে। এখন এইখানে আমাদের একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা কি দেখো, এখানে বলা হয়েছে যে অন্নগুলোর জন্য সে যে ব্যবস্থাটা নিল, অন্নগুলোর জন্য সাধারণত সে কি ব্যবস্থা নিয়েছে দেখো তো। অন্নগুলোর জন্য সে সাধারণত কোন ব্যবস্থাটা নিছে দেখো। পরিবেশের আর্দ্রতা বৃদ্ধি, মানে পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পারে মানে পরিবেশ একটু স্যাঁতস্যাঁতে হওয়া। ঠিক আছে, সো অবশ্যই আর্দ্রতাটা বা একটু ওর তাপটা কি করছে, তাপটা বৃদ্ধি করছে। সো এটা ঠিক আছে। সো এরপর আমরা জানি পানি ও উষ্ণতা বৃদ্ধি করছে এবং টক্সিন নামক বিষাক্ত উপাদান। ঠিক আছে, এই সমস্যাটা যেন না হয় তাহলে এই তিনটা কাজই সে, মানে তিনটা যে কাজ আছে তিনটা কাজই আমাদের এখানে অ্যাড করে দিছে। সো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার 1, 2 and 3। এই কাজটার জন্য যেহেতু আমাদের এইগুলা আর নষ্ট না হয়, এই উপাধিগুলো মানে এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এর পরবর্তীতে চলে যাই, নিচের কোনটি স্নেহ জাতীয়, নিচের কোনটিকে বা কোন খাবারটিকে স্নেহ জাতীয় খাদ্য বলা হয়? সো আই থিঙ্ক এখানে অন্য কোনো অপশন ছিল, বাট ভুলেই কয়েকটা অপশন চলে আসছে। কোন খাদ্যকে স্নেহ জাতীয় খাদ্য বলা হয়? সো কারেক্ট অ্যান্সার আসলে স্নেহ। এটা একটু মনে হয় ভুলে যেটা চলে আসছে। যাই হোক, এর পরবর্তীতে যাই। ধান, গম, ভুট্টা এবং অন্যান্য দানা শস্যের প্রধান উৎস কি? আমরা বিভিন্ন ধরনের আমরা খাবার পড়ছি না, 6 প্রকার আমরা খাবার পড়েছি। কি কি? 6 প্রকার। একটা হচ্ছে আমিষ, একটা শর্করা, একটা ভিটামিন, আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ, পানি। এই 6 ধরনের পদার্থ, এই 6 ধরনের উপাদান আমরা পড়ছি। এই 6 ধরনের উপাদানের মধ্যে এক ধরনের উপাদান হচ্ছে যেগুলো আমরা সকালে খেয়ে থাকি, যেমন শর্করা জাতীয় খাবার, যা আমাদের দেহে তাপ বৃদ্ধি করে এবং আমাদের দেহে কি করে, আমাদের দেহে শক্তি উৎপাদন করে। এই ধরনের খাবার হচ্ছে ধান, গম, ভুট্টা এবং বিভিন্ন ধরনের শস্য দানা। এবং এগুলো সাধারণত কি জাতীয় খাদ্য? এগুলো এক ধরনের শ্বেতসার জাতীয় খাদ্য। এগুলো কি জাতীয় খাদ্য? এগুলো এক ধরনের শ্বেতসার জাতীয় খাদ্য। সো আমরা এটার কারেক্ট অ্যান্সার কি বলবো? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে শ্বেতসার। সো আমরা এই যে আমিষের শর্করার আমরা বিভিন্ন ধরনের শ্বেতসার, সেলুলোজ, গ্লুকোজ, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের পড়াশোনাগুলো আছে, এই পড়াশোনাগুলো একটু ভালো মতো করে পড়ার চেষ্টা করবো, কারণ এখান থেকে আমাদের এমসিকিউ শিওর আসবে। এরপর দেখো, রাইবোফ্লাভিন ও নিয়াসিন উভয়ই পাওয়া যায় কোথায়? আমরা জানি এই দুটো সাধারণত কোনো একটা পশু, পাখি, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের পশু পাখির কোথায় পাওয়া যায়? যকৃতের মধ্যে পাওয়া যায়। সো আমরা বলতে পারি রাইবোফ্লাভিন এবং নিয়াসিন উভয়ে পাওয়া যায় কোনো ধরনের পশু এবং প্রাণীর কোথায়? যকৃতের মধ্যে। কোথায় পাওয়া যায়? পশু এবং প্রাণীর যকৃতের মধ্যে সাধারণত পাওয়া যায়। এর পরবর্তীতে যদি দেখি, রাফেজের প্রধান উৎস হচ্ছে, রাফেজের প্রধান উৎস সাধারণত কোনটা? রাফেজ বলতে সাধারণত আমরা কি বুঝাই? রাফেজ যত সাধারণত বোঝাই আমরা বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, আঁশ জাতীয় শাকসবজি, সেলুলোজ জাতীয় খাবার। সো এইখানে আমরা যদি একটু দেখি যে রাফেজের প্রধান উৎস কোনটি? শাকসবজি, ইয়েস, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের আলু, আলুও একটা এক ধরনের রাফেজ, এবং ডাল। ডাল আসলে রাফেজ না, কারণ ডাল হচ্ছে যে একটা আমিষ জাতীয় খাবার, রাইট? ডাল একটা মসুর ডাল বা এই ধরনের যে ডালগুলো আছে, ডালগুলো একটা আমিষ জাতীয় খাবার।
সো আমরা বলতে পারি 1 ও 2 এগুলো হচ্ছে রাফেজ জাতীয় খাবার, রাফেজ জাতীয় খাবার, রাইট? কারণ শাকসবজি এবং আলু এগুলো হচ্ছে রাফেজ জাতীয় খাবার, সবুজ শাকসবজি এবং আলু, বিশেষ করে মানে যেগুলো শাকসবজি আছে এগুলোকেই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা রাফেজ জাতীয় খাবার বলতে পারি। এরপর বা যেগুলো ছাল জাতীয় খাবার, যেগুলো আমরা ছাল ছিলাই, যে খাবারগুলো আমরা সাধারণত খেয়ে থাকি। সো এখন দেখো কোনটি খাদ্যের মুখ্য উপাদান, কোনটা খাদ্যের জন্য একদম মুখ্য উপাদান। সো খাবারের মধ্যে টোটাল 6টা উপাদান আছে, যার মধ্যে 3টা হচ্ছে মুখ্য উপাদান আর 3টা হচ্ছে গৌণ উপাদান বা হচ্ছে যে সহায়ক উপাদান, ঠিক আছে? সো মুখ্য উপাদান বা প্রধান উপাদান 3টা, কি কি? আমিষ, শর্করা, স্নেহ, এই 3টা হচ্ছে খাবারের জন্য একদম মুখ্য উপাদান। আর 3টা হচ্ছে সহায়ক উপাদান, ঠিক আছে? সেই 3টা কি কি? একটা হচ্ছে ভিটামিন বা খনিজ পদার্থ, একটা হচ্ছে যে পানি, আর একটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে খনিজ লবণ, আর একটা কি? খনিজ লবণ, এই 3টা। সো কোনটি মুখ্য উপাদান? এখানে দেখো পানি সেকেন্ডারি, এটা কারেক্ট অ্যান্সার না, ভিটামিনও না, খনিজ লবণও না। সো আমিষ, আমিষ হচ্ছে আমাদের একজন মুখ্য উপাদান। আমিষ, স্নেহ, শর্করা, এই 3টাই মুখ্য উপাদান, ঠিক আছে? আচ্ছা, সো এর পরবর্তীতে দেখি কোনটি দেহ গঠনমূলক খাদ্য, মানে কোনটি দেহের জন্য গঠনমূলক খাদ্য, মানে কোনটা দেহটাকে কি গঠন করে। সো আমরা জানি আমাদের দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণের কাজকার আমিষের। সো এখানে কোনটা আমিষ জাতীয় খাবার? আলু, তেল, ডিম, গাজর, অবশ্যই ডিম একটা আমাদের আমিষ জাতীয় খাবার, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে ঘোড়ার ডিম, ওকে, ডিম, ওকে। এর পরবর্তীতে দেখি পনির থেকে কোন ভিটামিন পাওয়া যায়। সাধারণত পনির, পনির হচ্ছে সাধারণত এক ধরনের প্রাণীজ স্নেহ, ঠিক আছে? সো এই মানে প্রাণীর থেকে সাধারণত পাওয়া যায় এই পনির। পনির কোন ভিটামিন পাওয়া যায়? পনিরের মধ্যে সাধারণত কোন ভিটামিনটা পাওয়া যায়? পনিরের মধ্যে সাধারণত থায়ামিন ভিটামিনটা পাওয়া যায়, থায়ামিনটা পাওয়া যায়। পনিরের মধ্যে কি পাওয়া যায়? থায়ামিন অথবা কোবালমিন পাওয়া যায়। আই থিঙ্ক থায়ামিন কারেক্ট অ্যান্সার হবে। সো কারেক্ট অ্যান্সার ইয়েস, থায়ামিন, ওকে। এর পরবর্তীতে যদি যাই নিয়মিত শরীর চর্চার, আমরা যখন নিয়মিত শরীর চর্চা করব তখন আমাদের কি মানে আমাদের কোন জিনিসটা অনেক বেশি ভালো হয়? আমরা যখন নিয়মিত শরীর চর্চা করব তখন আমাদের শ্বাস প্রশ্বাস ভালো হবে, ইয়েস। আমাদের পাচন ক্ষমতা ভালো হবে বা হজম ক্ষমতা ভালো হবে, হ্যাঁ, ইয়েস। রক্ত চলাচল ভালো হবে, সম্পূর্ণ ইয়েস। সো কারেক্ট অ্যান্সার 1 2 3 4, ওকে, সরি 1 2 3, 3টাই কারেক্ট অ্যান্সার, ওকে। সো 3টাই কারেক্ট অ্যান্সার। সো 16 নম্বরের আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ডি কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর চলে যাই আমাদের তারপরে। সো বাংলাদেশিরা আমিষের জন্য কোনটির উপর সব থেকে বেশি নির্ভরশীল? মাছে ভাতে বাঙালি, তাই না? আমরা কিসে? মাছে ভাতে বাঙালি। সো যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, সো আমরা আমিষের চাহিদা পূরণ করি কোথা থেকে? বেশিরভাগই মাংস থেকে। মনে করো যেমন মিডল ইস্টে যারা থাকে তারা মাংসর থেকে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে মনে করো বাইরের যে দেশগুলো আছে, হ্যাঁ, যেমন হচ্ছে ভারত, ওগুলো ডাল থেকে আমিষের চাহিদা পূরণ করে, হ্যাঁ, ফলমূল থেকে আমিষের চাহিদা পূরণ করে অন্যান্য দেশের লোকেরা। বাট আমরা আমিষের চাহিদা পূরণ করি বেশিরভাগ মাছ দিয়ে, ঠিক আছে? সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার 16 এ, মাছে ভাতে বাঙালি। আমাদের বেশিরভাগ আমিষের চাহিদা পূরণ করে মাছ, ওকে। এরপর আমাদের কোন ভিটামিন সূর্যালোকের সহায়তায় মানুষের ত্বকে শোষিত হয়, তোমার হচ্ছে যে সংশ্লেষিত হয়? তো সাধারণত সূর্যের কথা যখনই আসবে তখন আমাদের ভিটামিন নাম্বার কি আসে? ভিটামিন ডি। কারণ সূর্যের আলোতে একটাই ভিটামিন থাকে, যে ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন ডি। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে ভিটামিন ডি, ওকে। এই পর্যন্ত আমাদের আশা করি সবকটাই হয়ে গেছে। সো এখন চলে যাই আমাদের তার পরবর্তীতে রাতুলের ওজন। এখন চলে আসি এইরকম একটা এমসিকিউ আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি এমসিকিউ এ নাও এসে থাকে, এমসিকিউ এ যদি নাও এসে থাকে তাহলে এরকম আমাদের গ নাম্বার এবং ঘ নাম্বারে এই বিএমআই নিয়ে আমাদের একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই আসবে। সো বিএমআই এর যদি প্রশ্ন আসে অবশ্যই আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা বিএমআই এর একটা সাধারণত সূত্র জানি। আমরা জানি আমাদের বিএমআই ইকুয়াল টু দেহের কি? আমাদের দেহের ওজন ডিভাইডেড বাই দেহের কি? দেহের উচ্চতা স্কয়ার, ঠিক আছে? দেহের ওজন বাই দেহের উচ্চতা স্কয়ার, ঠিক আছে? এরকম করে আমরা কি নির্ণয় করব? এইরকম করে আমরা সাধারণত বিএমআই নির্ণয় করব। সো এই হচ্ছে আমাদের বিএমআই এর সূত্র। এই প্রশ্ন যদি আমাদের এইখানে নাও আসে, ঠিক আছে,
মানে আমাদের যদি এমসিকিউ না আসে তাহলে সিকিউ আসবে, সিকিউ না আসলে এমসিকিউ আসবে। সো মোস্ট ইম্পর্টেন্ট এটা। সো দেখো আমাদের এখন দেহের ওজন যদি আমরা একটু ধরি, এখানে দেহের ওজন কত? দেহের ওজন হচ্ছে 48, দেহের উচ্চতা হচ্ছে 1.5, 1.5 করলে 3 আর 48, তার মানে 21.33। ঠিক আছে, কারেক্ট আনসার কত আসতেছে? 21.33। এইরকম করে আমরা কি নির্ণয় করবো? আমাদের বিএমআইটা অনেক সুন্দর মতো করে নির্ণয় করার চেষ্টা করব। সো আমাদের 29 নম্বরের কারেক্ট আনসার কোনটা? 29 নম্বরের কারেক্ট আনসার অবশ্যই ডি। 29 নম্বরের কারেক্ট আনসার বি, ডি। ওকে ফাইন। বিএমআই এর যদি আমাদের কোনো ধরনের প্রশ্ন আসে আমরা কি পারবো সলভ করতে সকলেই? আমরা একটু জানাই দিই তো, ইয়েস অর নো। আমাদের যদি বিএমআই এর কোনো ধরনের সমস্যা হয়, তাহলে পরীক্ষায় যদি আমাদের বিএমআই নির্ণয় করতে বলে আমরা কি পারবো কি পারবো না, আমাকে একটু ইয়েস এবং নো এর মাধ্যমে জানাই দাও, ঠিক আছে, কমেন্টে। এরপর চলে যাই আমাদের তোমার হচ্ছে এমসিকিউ নাম্বার 20। খনিজ পদার্থের মধ্যে দেহ কোনটির পরিমাণ সবথেকে বেশি? আমাদের দেহের মধ্যে কোনটির পরিমাণ সবথেকে বেশি? আমাদের খনিজ পদার্থ আমরা জানি আমাদের হাড়ের মধ্যে সাধারণত কি থাকে? ক্যালসিয়াম থাকে, এবং এই ক্যালসিয়াম আমাদের অনেক বেশি পরিমাণ থাকে আমাদের শরীরে, ঠিক আছে। সো আমরা বলতে পারি আমাদের বাকি যতগুলো পদার্থ আছে এই পদার্থগুলোর থেকে আমাদের একটা পদার্থ সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম। সো আমরা চোখ বন্ধ করে দাগিয়ে দিয়ে আসবো ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়ামের সামনে সব কিছুই ফেল, ওকে। ইয়েস, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতেছো ইয়েস 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 ইয়েস। দ্যাট মিনস আমরা বিএমআই পারবো, এবং বিএমআই সংশ্লিষ্ট একটা এমসিকিউ অথবা সৃজনশীলের গ নাম্বার এবং ঘ নাম্বার শিওর থাকবে, ঠিক আছে। সো এর পরবর্তীতে চলে যাই আমরা এমসিকিউ নাম্বার 21। দীর্ঘদিন ধরে রুজিনার ত্বক। এখন একটা জিনিস দেখবো, যখন ত্বক সম্পর্কে কোনো কিছু আসবে, যখন ত্বক সম্পর্কে কোনো কিছু আসবে যে আমার এখন সমস্যা হচ্ছে কোথায়? ত্বকে। আর যখন দেখবা যে ত্বকে কোথাও কোনো সমস্যা হচ্ছে, তার মানে তোমরা একটা জিনিস ভাববা যে এটা স্নেহ জাতীয় খাবারের সমস্যা। যদি স্নেহ জাতীয় খাবার কম থাকে তাহলে ত্বক কি হবে? ত্বক শুষ্ক হবে, ত্বক রুক্ষ হবে, ত্বক ফেটে যাবে, ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হবে। সো আমরা যদি ত্বক খসখসে হয়ে যায়, তারপরে লাবণ্যতা কম হয়, হ্যাঁ, তারপরে দেহে মানে ত্বক ফেটে যায়, এগুলোর একমাত্র কারণটা কি হতে পারে? এটার একমাত্র কারণ হতে পারে স্নেহ জাতীয় খাবার, স্নেহ বা চর্বি জাতীয় খাবার, ঠিক আছে। এই জন্য আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে স্নেহ। যেমন মনে করো তুমি ত্বক যখন শুষ্ক হয়ে যায়, তুমি তখন কি দাও? তখন তুমি তেল দাও না? তেল কোন জাতীয়? তেল হচ্ছে স্নেহ জাতীয় খাবার, ঠিক আছে। সো আমরা কারেক্ট অ্যান্সার কি দিব? আমাদের ত্বকের জন্য ত্বক যেখানে লেখা দেখবা সেখানেই অ্যান্সার হবে স্নেহ, ঠিক আছে। ওয়েল ডান, বুঝতে পারছি আমরা, ওকে। এর পরবর্তীতে চলে যাই, দীর্ঘদিন ধরে রোজিনার ত্বক খসখসে, এটার কারণটা কি হতে পারে? মানে যদি এটা হয় তাহলে আমাদেরকে অবশ্যই স্নেহ খাইতে হবে। তার মানে নিচের কোনটা স্নেহ জাতীয় খাবার? অবশ্যই মাখন স্নেহ জাতীয় খাবার, ঠিক আছে। ডাল, ডাল তো আমিষ জাতীয় খাবার, সো এটা কারেক্ট আনসার হবে না। এরপর আমরা বলতে পারি কাজু বাদাম, এর মধ্যেও স্নেহ জাতীয় খাবার থাকে। সো আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? অলমোস্ট উই নো 1 এবং 3 নাম্বার আমাদের কারেক্ট আনসার। সো 1 এবং 3 নাম্বার, ওকে, 1 এবং 3 নাম্বার, অর্থাৎ বি আমাদের কারেক্ট আনসার, ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন চলে যাই তার পরবর্তী এমসিকিউ এ, সেটা হচ্ছে খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের টোটাল উপাদান কতটি সেটা আমরা একটু দেখব। সো খাদ্যের আমরা দেখছি তিনটা, মানে এর আগে আমি তোমাদের বলছিলাম তিনটা মুখ্য উপাদান, তিনটা গৌণ উপাদান। সো তিনটা কয়টা হয়ে যায়? তিনটা আরিফ ভাইয়ের মাথা তথা 6টা হয়ে যায়, ঠিক আছে। সো কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে 6। কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে 6টা। তিনটা কি? তিনটা মুখ্য, তিনটা গৌণ। তিনটা মুখ্য কি কি? আমিষ, শর্করা, স্নেহ। আর তিনটা গৌণ কি কি? খনিজ লবণ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এই 6টা, ঠিক আছে। সো 1 2 3 4 5 6, এই 6টা, ঠিক আছে। সো আমাদেরকে অনেক 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 ভালো মতো করে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। গট ইট? অল ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে যায় আমাদের পরবর্তী, সেটা হচ্ছে নিচের কোনটি আঁশ জাতীয় খাদ্য? মানে আঁশ জাতীয় খাদ্য আমাদের সাধারণত কোনটি? সো আমরা রাফের জাতীয় যে খাবারগুলো আছে এগুলোকে সাধারণত আঁশ জাতীয় খাবার আমরা বলতে পারি। সো এটার ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে আমাদের আঁশ জাতীয় খাবার, ঠিক আছে। যে খাবারের মধ্যে আঁশ থাকে প্রচুর সেই খাবারকে আমরা সেলুলোজ বলে থাকি। সো আমাদের সেলুলোজ কোনটা? সেলুলোজ হচ্ছে আমাদের আঁশ জাতীয় খাবার, সেটাকে আমরা সেলুলোজ বলে থাকি, ওকে।
ঠিক আছে, এখন আমরা চলে যাই তার পরবর্তী এমসিকিউ এ। তার মানে তোমার হচ্ছে যে সুস্থ মানবিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন? সুস্থ মানবিক বিকাশের জন্য সাধারণত কোনটির প্রয়োজন? ভিটামিন, শর্করা, প্রোটিন, লিপিড। সুস্থ মানসিক বিকাশের জন্য সাধারণত কোনটি প্রয়োজন? আমাদের মানসিকভাবে বেড়ে ওঠার জন্য অবশ্যই কিসের প্রয়োজন? অনেক ভালো প্রোটিন, শারীরিক এবং মানসিক দুইটার জন্যই। ঠিক আছে, আমাদের বেড়ে ওঠার জন্য আমাদের প্রোটিনের অনেক বেশি প্রয়োজন। এর পরবর্তীতে দেখি তোমার হচ্ছে যে জেরোফথ্যালমিয়া। ঠিক আছে, জেরোফথ্যালমিয়া তোমার হচ্ছে যে কিসের অভাবজনিত রোগ? জেরোফথ্যালমিয়া কিসের অভাবজনিত রোগ? সো জেরোফথ্যালমিয়া সাধারণত ভিটামিন এ এর অভাবজনিত রোগ, রাইট? এরপর তোমরা আরো কয়েকটা পড়বা। থায়ামিন কোন অভাবজনিত রোগের ফলে হয়ে থাকে, মানে কোন ভিটামিনের অভাবে কোন রোগটা হয়, এগুলা বইয়ে অনেক সুন্দর মতো করে দেয়া আছে, তোমরা অনেক ভালো মতো করে পড়বা। এগুলোর থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। কি সেটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে কোন রোগগুলো হয়ে থাকে। যেমন তোমার হচ্ছে যে রিকেটস রোগ কিসের কারণে হয়, রিকেটস রোগ কিসের কারণে হয়। তারপরে হচ্ছে যে মনে করো রাত কানা, ওর ভিটামিন এ এর অভাব, মানে জিরাফথেরিয়া, তোমার হচ্ছে যে কি জেরোফথ্যালমিয়া হয়। তারপরে হচ্ছে যে আরো কি হয়, রাত কানা রোগ হয়। সো কোন ভিটামিনের অভাবে কোন রোগটা হয়ে থাকে এটা কিন্তু মাস্ট তোমরা সকলেই ক্লাসের শেষেই পড়বা, কেমন? এর পরবর্তীতে আমরা যদি একটু দেখি নিচের কোনটি সেলুলোজের উৎস? সেলুলোজ বলতে সাধারণত আমরা কি বুঝি? এখানে দেখো আখ, চিনি ক্যান্ডি, চিনি আর সবজি, সেলুলোজ। সো আমাদের যেহেতু আঁশ জাতীয় খাবার, আঁশ জাতীয় খাবার কোনটা? আঁশ জাতীয় খাবার সবজি। এখানে আখ হচ্ছে যে সাধারণত আমাদের কি, এগুলো সব শর্করা জাতীয় খাবার। ওকে, সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? সবজি। এরপর দেখো একজনের দেহের ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8। একজনের দেহের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 80 এবং তোমার উচ্চতা হচ্ছে 1.8 এবং তোমার হচ্ছে ওজন হচ্ছে 80 কেজি। বিএমআই নির্ণয় করব। বিএমআই কিভাবে নির্ণয় করব? বিএমআই আমরা কিভাবে নির্ণয় করব বলো তো? আমরা বিএমআই নির্ণয় করব অনেক সহজ উপায়ে। সেটা হচ্ছে আমরা জানি বিএমআই ইকুয়াল টু, আমরা কি জানি? বিএমআই ইকুয়াল টু আরিফ ভাইয়ার ওজন। ঠিক আছে, আরিফ ভাইয়ার ওজন কত? 80 কেজি। আর আরিফ ভাইয়ের উচ্চতা কত? 1.8 মিটার স্কয়ার। এটা যখন আমরা নির্ণয় করব তখন আমাদের কি হবে? তখন আমাদের বিএমআইটা চলে আসবে এবং তখন আমাদের বিএমআই কত চলে আসলো? এটা যদি আমরা ক্যালকুলেট করি আসবে 24.7। সো ক্যালকুলেট করলে, এতটুকু ক্যালকুলেট করলে আমাদের কত আসতেছে? 24.7। সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার 24.7। গট ইট? বুঝতে পারছি আমরা সকলেই? বুঝতে পারছে? আশা করি আমরা বুঝতে পারছি। তো এর পরবর্তীটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে কোনটি প্রাণিজ স্নেহ? প্রতিটা খাবারকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রতিটা খাবারের উপাদানকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাণিজ আর একটা হচ্ছে উদ্ভিজ্জ। প্রাণিজ বলতে কি যেগুলো প্রাণীর শরীর থেকে পাওয়া যায় বা প্রাণীর থেকে পাওয়া যায়, আর উদ্ভিজ্জ বলতে যেটা উদ্ভিদ থেকে পাওয়া যায়। যেমন গাছের ফল, গাছের ফল হচ্ছে যে কি জাতীয়? গাছের ফল সাধারণত উদ্ভিদ। এরপর মনে করো দুধ, দুধ কিসের থেকে পাই আমরা? একটা গরুর থেকে পাই। গরু কি? গরু একটা প্রাণী। সো যে খাবারগুলো আমরা গরুর থেকে পাই এগুলোকে বলা হয় প্রাণীজ, এবং খাবার যদি আমিষ হয় তাহলে প্রাণীজ আমিষ, আর যদি ওই খাবারটা আমরা কিসের থেকে পাই? উদ্ভিদের থেকে পাই, তাহলে সেটাকে আমরা বলবো উদ্ভিজ্জ। ঠিক আছে, ওকে, আচ্ছা, দ্যাটস গ্রেট। সো নিচের কোনটি প্রাণীজ স্নেহ? সো প্রাণীর থেকে পাওয়া যায় এমন স্নেহের কথা বলছে। সো মাছ, মাছ তো স্নেহই না, রাইট? মাছ স্নেহই না, কারেক্ট আনসার না। তারপরে হচ্ছে যে আমরা যদি দেখি তোমার হচ্ছে পনির, পনির সাধারণত কোথা থেকে পাওয়া যায়? পনির সাধারণত মনে হয় দুধ থেকে তৈরি করে থাকে। আচ্ছা, যাই হোক, নারিকেল, নারিকেলও তো প্রাণীজ না, নারিকেলও তো কি প্রাণী না, নারিকেল গাছও তো আর প্রাণী না, তাই না? সো ওটাও একটা উদ্ভিদ। তিসি, তিসিও একটা উদ্ভিদ। তার মানে আমাদের কারেক্ট আনসার, আমরা চোখ বন্ধ করে, মানে তিসি কিন্তু একটা গাছ যেখান থেকে তিল হয়। ঠিক আছে, সো এই যে আমাদের তিসি আছে, এই তিসিটাও কারেক্ট আনসার না। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে আমাদের পনির। পনির সাধারণত হয়তো বা দুধ থেকে বানায়, বাট আমি সঠিক জানি না। সো কারেক্ট আনসার এখানে যেহেতু কোনোটাই নেই, কারেক্ট আনসার হবে কোনটা? পনির। ওকে, এভরিথিং গুড? ঠিক আছে। সো এর পরবর্তীতে যাই, কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য? কোন খাবারটা অনেক বেশি শক্তি উৎপাদন করে? শক্তি কোন খাবার উৎপাদন করে? স্নেহ জাতীয় খাবার উৎপাদন করে। ঠিক আছে, কোন জাতীয় খাবার? মানে আমাদের সাধারণত শক্তি কে উৎপাদন করে? শক্তি উৎপাদনকারী খাদ্য কোনটা? শক্তি উৎপাদনকারী খাদ্য হচ্ছে যে আমাদের চিনি। ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্য। এবং শর্করা জাতীয় খাদ্য কোনটা? পনির। তোমার হচ্ছে যে চর্বি জাতীয় খাদ্য। পনির কি চর্বি জাতীয় খাদ্য? ডাল আমিষ, ডিম আমিষ। যেহেতু বলা হয়েছে এখানে শক্তি উৎপাদনকারী, তার মানে আমাদের শর্করা। শর্করা কোনটা? শর্করা হচ্ছে চিনি। ঠিক আছে, আমরা এরকম করে হিসাব করে অনেক সুন্দর মতো করে অ্যান্সার দিয়ে দেবো।
বুঝতে পারছি আমরা সকলেই। সো এইরকম করে 1 নাম্বার চ্যাপ্টারে আমরা আর কি কি পড়ব। 1 নাম্বার চ্যাপ্টারে কোনগুলা হচ্ছে যে কোন ভিটামিনের বা ভিটামিন B12 কোন খাবারের অভাবে কোন রোগটা হয়ে থাকে, তারপর কোন খাবারের উদাহরণ কি কি, ঠিক আছে, প্রাণীজ আমিষ কোনগুলো, উদ্ভিজ আমিষ কোনগুলা, এগুলোর উদাহরণগুলো আমরা ভালো মতো করে পড়বো। দেন আমরা কি করতে পারবো, দেন আমরা অনেক ভালো মতো করে আশা করি আমাদের অনেক সুন্দর মতো করে অ্যান্সার দিতে পারবো। সো যেহেতু আজকে আমাদের ক্লাসটা খুব বড় একটা ক্লাস হবে না, সো এই ক্লাসে তো আমি চাইলেও তোমাদের পুরা চ্যাপ্টারের MCQ সলভ করে দিতে পারবো না, তাই না? আমি কি আর 10-15 ঘন্টার একটা ক্লাস আজকে নিতে পারবো না? এটা তোমাদের জন্যও খারাপ, আমার জন্যও খারাপ। তো তোমরা এরপরে আমাদের ক্লাসের পর ইম্পর্টেন্ট MCQগুলো দেখলা, এর সাথে সাথে বাকি বোর্ড বইয়ের MCQগুলো দেখলে আশা করি ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের MCQ আসুক, এই চ্যাপ্টার থেকে কেন বাকি চ্যাপ্টারগুলো আছে এখান থেকেও যে তোমার MCQগুলো আসুক তুমি একদম অনেক ভালো মতো করে সলভ করে দিতে পারবা। এখন চলে যায় আমাদের চ্যাপ্টার নাম্বার তোমার হচ্ছে 2। চ্যাপ্টার নাম্বার 2 এ যাওয়ার আগে ছোট্ট একটা তোমাদের হচ্ছে যে ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে তোমরা এইচএসসিতে আসবা, এবং এইচএসসিতে আসার পর তোমাদের হচ্ছে যে সায়েন্স, তোমাদের হচ্ছে যে মূলত বাংলা, ইংরেজি, আইসিটি এবং বিভিন্ন ধরনের যে সাবজেক্টগুলো আছে, কমার্সের এবং আর্টসের যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে তোমরা ভর্তি আগের থেকেই প্রি বুকিং দিয়ে ভর্তি হতে পারো। সো আমি আর এইগুলোতে যাচ্ছি না। এর পরবর্তীতে আমরা চলে যাই আমাদের অধ্যায় নাম্বার 2। এই অধ্যায় নাম্বার 2টাও অনেক ইম্পর্টেন্ট। 3-4টা MCQ এখান থেকে আসবে এবং একটা সৃজনশীল মাস্ট আসবে, একটা সৃজনশীল মাস্ট আসবে। সো আমরা এখন কি করব, আমরা এখন এই যে প্রেমা অনেক সুন্দর একটা কথা বলছে যে চিনি সুক্রোজ, হ্যাঁ এই যে সুক্রোজ, তারপর হচ্ছে সেলুলোজ, স্টার্চ, এই জিনিসগুলো একটু ভালো মতো করে পড়তে হবে, ঠিক আছে? যেমন তোমাকে বলতে পারে যে মনে করো আপেল কোন জাতীয় শর্করা, তখন তোমাকে একটু ভালো মতো করে কি করতে হবে, পড়া করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার খেয়েছে কিনা এটা নিয়ে আমরা ফোকাস না করে আমরা ক্লাসে ফোকাস করি, ঠিক আছে? আমাদের বেশি সময় নেই। সো দেখো, চলো এখন যদি আমরা একটু দেখি পৃথিবীতে ব্যবহার উপযোগী পানির শতকরা পরিমাণ কত। আমরা জানি আমাদের পৃথিবীতে প্রায় 75 ভাগই পানি। এই 75 ভাগের পানির মধ্যে বেশিরভাগ পানি কি, এই 75 ভাগ পানির মধ্যেও অলমোস্ট তোমার হচ্ছে যে 95% বা 97% পানি হচ্ছে সাগরের পানি, এবং সাগরের পানি তো আমাদের খাবার উপযোগ্য না। আবার কিছু পানি আছে আমাদের দূষিত পানি। ওকে, এই সবগুলো যদি আমরা বাদ দিয়ে আমরা এখন চলে আসি আমাদের পানির শতকরা পরিমাণ যেটা আমরা খেতে পারি, সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ভাগ। তার মানে এই পৃথিবীতে যতগুলো পানি পাওয়া যায় তার 1 ভাগ আমাদের খাওয়ার যোগ্য, ঠিক আছে? বাকিগুলো খাওয়ার যোগ্য না। ওকে, সো এর পরবর্তীতে যদি দেখি কোনটি সর্বজনীন দ্রবক, পানির অধ্যায়টা অনেকটা পানির মতো, এটা অনেকটা সহজ। ওকে, আচ্ছা, সো এটা যেহেতু অনেকটা সহজ, সো এটা আমরা ভালো মতো করে এরকম করে দেখব। সো নিচের কোনটি সার্বজনীন দ্রাবক, অ্যাসিড, অ্যালকোহল, কার্বন, টেট্রাক্লোরাইড নাকি পানি? সো আমরা জানি সার্বজনীন দ্রবক বলতে কি বোঝায়, যে জৈব এবং অজৈব সব ধরনের পদার্থকে কি দ্রবীভূত করতে পারে, তাকে আমরা বলি সার্বজনীন দ্রবক। সো আমরা এখন বলবো, হ্যাঁ কি, আমরা এখন বলবো কোনটা তোমার হচ্ছে যে পানি। পানি হচ্ছে একটা সার্বজনীন দ্রবক। এই সকল প্রকার জৈব অজৈব পদার্থকে কি করতে পারে, সে গুলিয়ে ফেলতে পারে বা সেগুলোকে মিশ্রিত করতে পারে। সো এর পরবর্তীতে যদি দেখি আমরা মানুষের শরীরে শতকরা কত ভাগ পানি থাকে। মানুষের শরীরে সাধারণত 60 থেকে 75% পানি থাকে, 60 থেকে 70 অথবা 60 থেকে 75%। সো যেখানে যেহেতু এখানে অপশন অনেকগুলো দেওয়া আছে, সো আমাদের কারেক্ট অ্যান্সার এগুলোর মধ্যে পড়ে 60 থেকে 75%। সো আমাদের শরীরে কতটুকু পানি থাকে, আমাদের শরীরে পানি থাকে সাধারণত 60 থেকে 75%, বাট কোনো কোনো জায়গায় লেখা আছে 60 থেকে 70%। সো তোমাদের কাছে যদি দুইটা আসে, দুইটার মধ্যে যে কোনো একটা আমরা কারেক্ট দিলেই হবে, বাট বেস্ট ভিউ বইয়ের মধ্যে দেওয়া আছে হয়তো বা 60 থেকে 75%, এটা আমরা দিয়ে দিব, কেমন? এর পরবর্তীতে যদি যাই, পানির প্রধান উৎস কোনটি? আমাদের যে পানি আছে, এই পানির সব থেকে বেশি পরিমাণ পানি আমরা সাধারণত কোথায় পাই? আমরা একটু আগে বললাম যে আমাদের এই পৃথিবীর যে 75% পানি, তার মধ্যে প্রায় তোমার হচ্ছে যে 97%ই থাকে সমুদ্রের লবণাক্ত পানি। আর এই যে লবণাক্ত পানি, সেটা আসলে পানির আমাদের প্রধান উৎস। তার মানে সেই প্রধান উৎসটা কোনটা হবে? প্রধান উৎস হচ্ছে আমাদের সমুদ্র। সো কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার সমুদ্র, ঠিক আছে?
এর পরবর্তীতে যদি যাই, পানি কোথায় কঠিন আকারে থাকে? পানি সাধারণত কোথায় কঠিন আকারে থাকে, মানে পানি কোথায় সাধারণত বরফ হয়ে থাকে। বরফ কঠিন, পানির কঠিন একটা পদার্থের নাম বরফ। সো এই যে বরফ সাধারণত কোথায় থাকে? নদীতে তো থাকে না, সমুদ্রেও তো থাকে না, মাটির নিচে তো তোমার হচ্ছে এইভাবে থাকে না, মাটির নিচে তো তরল আকারে থাকে। সো আমরা বলতে পারি হিমবাহে, যেখানে পানি বরফ আকারে জমা হয়ে থাকে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হবে হিমবাহে। ওকে, এর পরবর্তীতে যদি যাই, শাপলা ফুলের বা তোমার হচ্ছে গাছ মাছের আঘাতে ভেঙে যায় না কেন? শাপলা ফুল, মনে করো শাপলা ফুলের যে ডাটা আছে এগুলো তো মাটির নিচে থাকে বা তোমার হচ্ছে ভেসে ভেসে থাকে, এগুলো ভেঙে যায় না কেন? এর কারণটা হচ্ছে সাধারণত ওই ফুলের ডাটাটা অনেক বেশি নরম, এর কাণ্ড অত্যন্ত নরম, যার কারণে কি হয় না, যার কারণে সাধারণত এটা খুব বেশি ভেঙে যায় না। সো ওকে, পাশ কেটে চলে যেতে পারে। ঠিক আছে, সো এরপর যদি দেখি আমাদের পিএইচ মান যদি একটু ভালো মতো করে দেখি, আমরা আমাদের হচ্ছে 7 হচ্ছে যে আমাদের কি স্ট্যান্ডার্ড বা একটা একদম বিশুদ্ধ পানির পিএইচ মান কত? বিশুদ্ধ পানির পিএইচ মান একদম 7। সো আমরা যদি এখন দেখি যে পিএইচ 7 এর কম হলে পানি কি, 7 এর থেকে যদি বেশি হয় তাহলে ক্ষারীয়, আর 7 এর থেকে যদি কম হয় তাহলে অম্লীয় বা অ্যাসিডিটিক। 7 এর থেকে যদি কম হয় তাহলে অ্যাসিডিটিক, আর বেশি হলে ক্ষারীয়। সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? পানির মান 7 এর কম হলে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলবো অ্যাসিড, এটাকে আমরা কি বলবো? অ্যাসিড, এটাকে বলবো আমরা ক্ষার। সো কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যাসিডিক। ওকে, কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অ্যাসিডিক। সো এরপর দেখি, জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানির পিএইচ মান কত হওয়া উচিত? জলজ প্রাণী বেঁচে থাকার জন্য আমাদের পানির মান 7, যেহেতু আমাদের একদম স্ট্যান্ডার্ড, তার এইদিকে সর্বোচ্চ মান, এইদিকে যত যাবে তত বেশি গাঢ় ক্ষারীয় হবে, আর এইদিকে যত বেশি কমবে তত বেশি গাঢ় অ্যাসিডিটিক হবে। সো আমরা যদি এখান থেকে 1 কমাই দেই 6, আর এখান থেকে 1 কমাই দেই 8, তার নিচে তো আমরা জানি এখানে থাকবে 5, তার এখানে থাকবে আমাদের 9। ঠিক আছে, তো 7 হচ্ছে আমাদের একদম স্ট্যান্ডার্ড মান। 7 কি? 7 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মান, যেটা একদম নিরপেক্ষ। তার মানে এটা সর্বোচ্চ কতটুকু পর্যন্ত রাখতে পারে? এটা সর্বোচ্চ 8 পর্যন্ত এদিকে যাইতে পারে, আর এদিকে 1 পর্যন্ত যাইতে পারে। তো 6 থেকে 8 এর যে ইয়াটা আছে, পিএইচ মান আছে, এর মধ্যে সাধারণত প্রাণীরা বাঁচতে পারে। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 9 এর বি, 6 to 8। ওকে, ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে যাই, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির প্রয়োজন হলে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? পানি বিশুদ্ধ করার জন্য অনেক প্রক্রিয়া ব্যবহার করা হয়, যেমন কি কি? পানি ফুটানো, হ্যাঁ, পানির স্ফুটন করা, পানি পাতন করা, ক্লোরিনেশন, হ্যাঁ, এরকম অনেক ধরনের উপায় আছে। ঠিক আছে, তার মধ্যে সবথেকে বিশুদ্ধ পানি করার জন্য আমরা কি প্রক্রিয়া ব্যবহার করি? পাতন প্রক্রিয়া ব্যবহার করি। পাতন প্রক্রিয়াটা কি? পাতন প্রক্রিয়াটা হচ্ছে পানি গরম করে সেটাকে বাষ্পে পরিণত করা হয়, বাষ্পকে আবার একটা যন্ত্রের মাধ্যমে কি করা হয়? ঘন করে একটা বিশুদ্ধ পানি বের করা হয়, ওটাকে বলা হয় পাতন প্রক্রিয়া। সো আমাদের কোন কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে আমাদের পাতন। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে পাতন। এই প্রক্রিয়াটা অনেক দীর্ঘস্থায়ী, কিন্তু পানি একদম ডিস্টিল ওয়াটার করে, মানে একদম পরিষ্কার করে। ঠিক আছে, সো পাতন প্রক্রিয়া। সো এরপর দেখো, পানি বিশুদ্ধ করার অন্যতম পদার্থ কোনটি? সো পানি বিভিন্ন ধরনের তোমার হচ্ছে যে ট্যাবলেট, হ্যাঁ, দিয়ে হচ্ছে যে পানিকে পরিষ্কার করা যায়। তার মধ্যে এই দুইটা দিয়ে অনেক বেশি করা যায়, সেটা হচ্ছে যে আমাদের ক্লোরিনেশন আর একটা হচ্ছে ওজোন। ক্লোরিনেশন আর ওজোন। সো এই দুইটার মধ্যেও সব থেকে ভালো এবং বেস্ট উপায় কোনটা? ভালো এবং বেস্ট উপায় হচ্ছে ক্লোরিনেশন, Cl2, ক্লোরিনেশন। সো ক্লোরিনেশনের মাধ্যমে পানি বিশুদ্ধ করার অন্যতম একটা পদার্থ হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের মাধ্যমে পানি অনেক সুন্দরভাবে বিশুদ্ধ করা যায়। এরপর যদি আমরা দেখি, বোতলজাত পানি কোন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয়? বোতলজাত পানি সাধারণত 2 পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয়। এক হচ্ছে ক্লোরিনেশন, আর একটা হচ্ছে, এখানে যেহেতু ক্লোরিনেশন দেওয়া আছে ক্লোরিনেশন, আর একটা হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি। কোন রশ্মি? সূর্যের অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মির সাহায্যেও অতিবেগুনি রশ্মি এবং সাধারণত আমাদের এই ক্লোরিনেশন, এই দুইটা পদ্ধতিতে আমাদের সাধারণত কি করা হয়? বোতলজাত যে পানিগুলো আছে, ওই বোতলজাত পানিগুলাকে সাধারণত অনেক সুন্দর মতো করে
কি করা হয়, বিশুদ্ধকরণ করা হয়। সো কারেক্ট অ্যান্সার কিন্তু হবে, কারেক্ট অ্যান্সার হবে ক্লোরিনেশন। যেহেতু এখানে অতিবেগুনি রশ্মি কোথাও দেয়া নাই, সো কারেক্ট অ্যান্সার হবে ক্লোরিনেশন। ওকে, এর পরবর্তীতে আমরা যদি একটু যাই, সেটা হচ্ছে নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল, নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল। সো তেজস্ক্রিয় মৌলের নামের শেষে আম থাকে, কি থাকে, নামের শেষে বেশিরভাগের আম থাকে। যেমন কি, যেমন ধরো সিজিয়াম, ইউরেনিয়াম, টাইটেনিয়াম ইত্যাদি। বাট আবার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু তেজস্ক্রিয় না, ঠিক আছে, এগুলো সাধারণ পদার্থ, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে আম থাকে আর কি, আমটা থাকবেই। আবার ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এগুলো আবার ভাবিও না। সো আমি জাস্ট একটু মনে রাখার জন্য এগুলো জিনিস দিলাম, ঠিক আছে। তো শেষে যদি আম থাকে সেটাকে আপাতত ধরে নিতে পারি, বাট ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলোর ক্ষেত্রে আবার তেজস্ক্রিয় না, ঠিক আছে। সব আমি যে হবে এমনটা না। তো আমাদের এতটুকু মনে রাখার জন্য আমাদের সাধারণত কি করা হয়, এতটুকু মনে রাখার জন্য আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে আমাদের কোনটা, নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল, তোমার হচ্ছে যে টাইটানিয়াম, তারপর সিজিয়াম এবং ইউরেনিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। এই মৌলগুলোর কথা আমরা মনে রাখবো, সিজিয়াম, টাইটানিয়াম, আর হচ্ছে যে আরেকটা হচ্ছে ইউরেনিয়াম, এই কয়েকটার কথা আমরা একটু মনে রাখবো। সো এরপর আমরা যদি একটু দেখি যে কোন পদার্থ, আচ্ছা সরি, টাইটানিয়াম না, টাইটানিয়াম তো একটা ধাতু, আমি আসলে ভুলে গেছি। সো যাই হোক, ইউরেনিয়াম, সিজিয়াম এগুলো হচ্ছে আমাদের সাধারণত কি, এগুলো হচ্ছে আমাদের, ভুলে গেলাম, আচ্ছা, তেজস্ক্রিয় মৌল, এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। সো কোন ধাতব পদার্থ মানুষের রক্ত শূন্যতা সৃষ্টি করে, কোন ধাতব পদার্থ মানুষের রক্ত শূন্যতা সাধারণত সৃষ্টি করে থাকে, এটার কারেক্ট অ্যান্সার সাধারণত কি হবে, এটা কারেক্ট অ্যান্সার সাধারণত আমাদের ক্ষেত্রে কি হবে সেটা দেখো। ধাতব পদার্থ মানুষের রক্তহীনতা সৃষ্টি করতে পারে, মানে ওই ধাতব পদার্থটা যদি আমরা আমাদের শরীর দিয়ে ধরি বা এরকম করে ধরি, তাহলে আমাদের রক্ত ওই জায়গাটা থেকে সরে আসে। সো এটা হচ্ছে সীসা, সীসা জাতীয় দ্রব্য যদি আমরা কি করি, আমাদের সাধারণত শরীরের কোনো অংশে দিয়ে ওই জায়গা থেকে রক্ত সরে যায়। সো কারেক্ট অ্যান্সার কোনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের তোমার হচ্ছে সীসা। এরপর যদি দেখি ব্যবহার উপযোগী পানি হলো কোন পানিগুলো সাধারণত আমরা ব্যবহার করতে পারি, কোন পানিগুলো আমরা ব্যবহার করতে পারি, পানিগুলোর মধ্যে আমরা হ্রদের পানি, সমুদ্রের পানি, নলকূপের পানি, কোনটা ব্যবহার করি, আমরা হ্রদের পানি ব্যবহার করি এবং নলকূপের পানি ব্যবহার করি, সমুদ্রের পানি আমরা ব্যবহার করি না, সো ওটা ক্লোজ। সমুদ্রের পানি আমরা কি করি না, ব্যবহার সাধারণত করি না। সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে 1 ও 3। এরপর আমাদের বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে, বিশুদ্ধ পানি কিন্তু তড়িৎ পরিবহন করে না, একদম বিশুদ্ধ পানি তড়িৎ কোনোভাবেই পরিবহন করে না, এবং তার পিএইচ মান 7 হবে। কিন্তু কখনো সে অ্যাসিডিটিক হতে পারে, কখনো সে ক্ষার হতে পারে, কখনো সে অ্যাসিডিটিক হতে পারে, কখনো সে ক্ষার হতে পারে, হ্যাঁ। এরপর হচ্ছে যে আমাদেরকে পানির পিএইচ মান, বিশুদ্ধ পানির পিএইচ মান অবশ্যই 7 হবে। সো কারেক্ট অ্যান্সার কি 2 ও 3, সো 2 and 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এর পরবর্তীতে চলে যাই আমরা আরও কিছু এমসিকিউ, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির ক্ষেত্রে বিদ্যুৎ পরিবাহী উভয়ধর্মী পদার্থ সার্বজনীন দ্রবক, ইয়েস সার্বজনীন দ্রবক, বিদ্যুৎ পরিবাহী না, বিদ্যুৎ পরিবাহী না, উভয়ধর্মী পদার্থ, ইয়েস, কখনো অ্যাসিড কখনো ক্ষার। সো এটার ক্ষেত্রেও কারেক্ট অ্যান্সার 2 এবং 3, ঠিক আছে, এটার ক্ষেত্রেও কারেক্ট অ্যান্সার 2 এবং 3। ওকে, সো এর পরবর্তীতে যদি যাই কৃষিক্ষেত্রে পানি দূষণ রোধের উপায়, কৃষিক্ষেত্রে আমরা কিভাবে পানিটাকে অনেক সুন্দর মতো করে দূষণ রোধ উপায় করতে পারি। রাসায়নিক সার ব্যবহার কম করতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে, রাসায়নিক সার ব্যবহার করা যাবে না, রাসায়নিক সার ব্যবহার বন্ধ করতে হবে এবং ফসলের ধরন পরিবর্তন করতে হবে, ঠিক আছে। সো আমাদের 1 এবং 3 নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার। সো 1 and 3 মে বি কারেক্ট অ্যান্সার, ইয়াস 1 and 3 কারেক্ট অ্যান্সার। সো এর ক্ষেত্রে আমাদের কত 25 নাম্বারের বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরবর্তীতে যদি চলে যাই জলাভূমি, জলাভূমি সাধারণত কি করে, পানি ধারণ করে, ক্ষতিকারক পদার্থ শোষণ করে এবং নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে। হ্যাঁ, জলাভূমি সাধারণত এই ধরনের সবগুলা কাজই করে থাকে। সো আমরা বলতে পারি 3টাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, জলাভূমি আমাদের সাধারণত কি করে থাকে, পানিও ধারণ করে, এরপর শোষণও করে, এরপর হচ্ছে যে নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালনও করে। সো 3টাই আমাদের কারেক্ট অ্যান্সার, এটা একটু মনে রাখতে হবে। এরপর দেখি উদ্ভিদের, মনে করো উদ্দীপকের উদ্ভিদগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, মানে এই যে উদ্ভিদগুলো আছে এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি, এটা হচ্ছে মানে একটা উদ্দীপক হয়তো বা ছিল, উদ্দীপকটা যেহেতু এখানে নাই, সো আমরা এই কারেক্ট অ্যান্সারটা আসলে বলতে পারতেছি না, ঠিক আছে, কারণ উদ্দীপকটা তো এখানে নাই, উদ্দীপকটা মেবি থাকার কথা ছিল বাট ভুলবশত হয়তো বা দেওয়া হয়নি। আচ্ছা, এর পরবর্তীতে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ সাধারণত কি করে, ও যে জায়গায় থাকে তার আশেপাশের জায়গাগুলোকে এফেক্ট করে ফেলে, ঠিক তেমন মাটি দূষণ করে, অবশ্যই মাটি দূষণ করে,
এরপর মরণব্যাধি রোগ সৃষ্টি করে, অবশ্যই জাপান তার একদম একটা উৎকৃষ্ট উদাহরণ। হ্যাঁ, যেমন হচ্ছে জাপানে সেই কত সালে 1945 সালে 46 সালের দিকে আমেরিকা অ্যাটম বম ফেলছে। অ্যাটম বমে থাকে ইউরেনিয়াম, আর সেই এখন পর্যন্ত ওটার মারাত্মক ব্যাধি সম্পর্কে আছে, এবং তোমার হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। সো তিনটাই কারেক্ট অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার 1, 2 and 3। ওকে, এরপর আমরা যদি চলে যাই, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে নদ নদী কি হয়ে থাকে? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সাধারণত আমাদের পানির তাপমাত্রা বৃদ্ধি পায়, ইয়েস। মাছের উৎপাদন কমে যাবে, ইয়েস। পানির অক্সিজেন পরিমাণ কমে যাবে, হ্যাঁ। তিনটাই কারেক্ট অ্যান্সার। সো আমরা বলতে পারি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1, 2 and 3। গ্লোবাল ওয়ার্মিং বাড়লে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে পানির তাপমাত্রা বাড়বে, পানির তাপমাত্রা যদি বাড়ে তাহলে আমাদের অক্সিজেনের পরিমাণ কমে যাবে, কারণ অক্সিজেন কি করে থাকে? বেশি তাপমাত্রায় কি হয়? বাষ্প হয়ে উপরে উঠে যায়। সো এই গেল আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটাতে আমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে পানির কত পার্সেন্ট কোথায় আছে, সমুদ্রে কত পার্সেন্ট, আমরা কত পার্সেন্ট ব্যবহার করি, কোথায় কোন ধরনের পানি থাকে। এইটা আমাদের সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট এমসিকিউ এর জন্য আমরা ভালো মতো করে এই এমসিকিউগুলো পড়ার চেষ্টা করব। ভালো মতো করে পড়লে আশা করি এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ আসুক না কেন আমরা অনেক সুন্দর মতো করে অ্যান্সার দিতে পারবো। ওকে, সো আশা করি এই চ্যাপ্টারও আমাদের আর কোনো তেমন প্রবলেম নেই। এর পরবর্তীতে চলে যায় আমরা আমাদের হৃদয়ের কথা, হৃদয়ের সুন্দর কথা, হৃদযন্ত্রের যত ধরনের কথা আছে আজকে আমরা বলে ফেলি। চলো বলে ফেলি। রক্তরসে জৈব এবং অজৈব, জৈব পদার্থ কোনগুলা? ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের যে পদার্থগুলো আছে এগুলোকে বলি জৈব। অজৈব হচ্ছে যে আমাদের সাধারণত বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, হ্যাঁ, এগুলোকে আমরা অজৈব বলে থাকি। সো জৈব অজৈব পদার্থের পরিমাণ রক্তরসে, আমাদের যে রক্তরস, আমাদের রক্তকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা। কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে রক্তকোষ আর একটা হচ্ছে রক্তরস। একটা রস, একটা কোষ। কোষে 3টা পদার্থ থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর একটা হচ্ছে অনুচক্রিকা। এই 3টা জিনিস থাকে। আর রক্তরস আমাদের সাধারণত ওই 3টা রক্তরস থেকে, মানে রক্ত থেকে রক্ত কোষগুলোকে সরাই নিলে যে হলুদ পদার্থটা থাকে সেটাকে আমরা বলি রক্তরস। সো রক্তরসের আমাদের জৈব অজৈব পদার্থের পরিমাণ কতটুকু? পরিমাণ হচ্ছে 0.1 এতটুকু পরিমাণ, ঠিক আছে। এরপর রক্তে রক্তকোষের পরিমাণ শতকরা কত? রক্তে রক্তকোষের পরিমাণ শতকরা কত? সো এটা হচ্ছে 45। সো আমরা এটাকে এইরকম করে একটু মনে রাখবো, ঠিক আছে, যে আমাদের দেখো এই পড়াশোনাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা যদি আমাদের রক্তর জিনিসটাকে এইরকম করে ধরি, সো আমাদের এই রক্তের মধ্যে আমাদের কয়টা রক্তকে আমরা কয়টা ভাগে ভাগ করি? রক্তকে সাধারণত আমরা 2টা ভাগে ভাগ করে থাকি। কি কি 2টা ভাগে ভাগ করি? এটা যদি আমরা একটু দেখি, এই লাল রক্তকে আমরা সাধারণত 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের রক্তরস, 1 নাম্বার কি? রক্তরস, এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 55%। এটা কত পার্সেন্ট? 55%। আর দ্বিতীয় নাম্বার জিনিস হচ্ছে আমাদের রক্তকোষ। আরেকটা কি? আমাদের রক্তকোষ কত পার্সেন্ট? রক্তকোষ হচ্ছে 45%। এই দুইটা আমরা ভালো মতো করে মনে রাখবো। এই দুইটা আমাদের এমসিকিউ এ আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। আর রক্তকোষকে আবার কয়টা ভাগে ভাগ করি আমরা? রক্তকোষকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার হচ্ছে লোহিত রক্তকণিকা, যাদেরকে আরজিবি বলি আমরা, লোহিত। একটা হচ্ছে শ্বেত, আর একটা হচ্ছে অনুচক্রিকা। দেখো এই কয়েকটা তোমাদের জানা অনেক বেশি জরুরি, সেই জন্য আমি তোমাদেরকে এখানে লিখে দিলাম। সো আমাদের সাধারণত রক্ত কয় ভাগে ভাগ করা যায়? 2টা ভাগে। একটা হচ্ছে রক্তরস, যেটা 45%, একটা না 55%, রক্তকোষ 45%। মনে রাখবো কিন্তু অবশ্যই, ঠিক আছে, এটা অনেক বেশি আমাদের ইম্পর্টেন্ট। আর রক্তকোষকে আবার 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোহিত, আরজিবি, তোমার হচ্ছে যে ডব্লিউসিবি, আর একটা হচ্ছে যে আমাদের অনুচক্রিকা। লোহিত রক্তকোষ, তোমার হচ্ছে শ্বেত রক্তকোষ এবং অনুচক্রিকা, এই 3টা আমরা ভালো মতো করে মনে রাখবো। এর পরবর্তীতে চলে যাই, কোন রক্তের গ্রুপ সব থেকে কম দেখা যায়? আমরা জানি এটা কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এবি, সব থেকে কম দেখা যায়, ঠিক আছে। এখন দেখো 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, আমাদের শরীরের তাপমাত্রা কত? আমাদের স্বাভাবিক শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট স্বাভাবিক তাপমাত্রা। আমাদের এই শরীরের তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়ে, 99 অথবা 100 হয়, তখন আমাদের পালসের গতি, আমাদের যে পালস আছে এই পালসের গতি কতটুকু বৃদ্ধি পায়? পালসের গতি সাধারণত বৃদ্ধি পায় প্রতি মিনিটে 10 বার। প্রতি মিনিটেই 10 বার ওই গতিটা বৃদ্ধি পায়, ঠিক আছে। ওকে,
ভাইয়া আঙ্গুর কি? আঙ্গুর আমার নাম বাবা, ঠিক আছে? এখন আমি জানি না আমার নাম কেন রাখছে, যদিও অনেক গল্প আমার বাবা মাকে বলে যে এই জন্য রাখছি ওই জন্য রাখছি, হ্যাঁ, বাট কি আর করব, নামই রাখছে আমার। নাম যদি হয় আর কি করার বলো তো, ঠিক আছে? আর আমার নামটা আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে? তো দেখো এর পরবর্তী, রক্তে কিসের পরিমাণ বেশি থাকায় শরীরের জন্য উপকারী? রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য অনেক বেশি উপকারী? সো রক্তের মধ্যে যদি আমাদের কি থাকে সাধারণত, এখানে কি এইচডিএল, এলডিএল, হ্যাঁ, হাই ডাইভার্স মনে নাই, বাট এইচডিএল যদি বেশি থাকে তাহলে আমাদের রক্তের জন্য ওই জিনিসটা অনেক বেশি উপকারী। যদি আমাদের রক্তের মধ্যে এইচডিএল, হ্যাঁ, এইচ মানে আমি এতটুকু, এল এর ডিএল এর মানেটা আমার মনে নাই, বাট এইচ মানে হচ্ছে যে হাই, আর হচ্ছে যে আমাদের এল মানে হচ্ছে যে এলডিএল হচ্ছে যে লো। সো রক্তের মধ্যে লোহিত রক্তের কণি মানে পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটা আমাদের শরীরের জন্য অবশ্যই ভালো। তো আমরা বলবো এইচডিএল কারেক্ট অ্যান্সার। আমরা কোনটা বলবো? আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এইচডিএল। ওকে, আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তীতে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে এটা অ্যান্টিবডি গঠন করে, এটা তোমার হচ্ছে যে হেপারিন নিঃসৃত করে আর কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে সে একটা দারোয়ানের মতো, সে পুলিশের মতো, সে আর্মির মতো। সে কি কাজ করে? সে সাধারণত আমাদের দেহকে অন্যান্য জিনিসের থেকে রক্ষা করে, বাহিরের রোগ জীবাণু ইত্যাদির থেকে রক্ষা করে। সো অ্যান্টিবডি গঠন করে, ইয়েস, এবং অ্যান্টিবডি যখন গঠন করে তখন তোমার হচ্ছে যে হেপারিন নিঃসৃত করে। সো কারেক্ট অ্যান্সার হবে 1 এবং 2। আর কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, অক্সিজেন চালনা করে, এগুলোর কাজ কার? এগুলোর কাজ হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার। সো কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার, ইফ আই এম নট রং। ইয়েস, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। তো চলো এর পরবর্তীতে যাই, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা একটু চলে যাই। সো সেটা হচ্ছে যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদে বলছে রায়হান সাহেব যথেষ্ট খাওয়া সত্ত্বেও তার ওজন কমতে থাকে, অবসাদ ও ক্লান্তি বোধ করে, দৃষ্টিশক্তি কমে আসতেছে, সব কারণে ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ এবং নিয়মে চলার উপদেশ দেয়। তার ওজন কমতেছে, অবসাদ হচ্ছে, তার মানে তার ডায়াবেটিস হয়েছে, ঠিক আছে? মানে যদিও এখানে প্রস্রাবের কথাটা লেখে নাই, তবু আমরা বলতে পারতেছি যে তার ডায়াবেটিস হয়েছে। তো আমরা সাধারণত বলতে পারি রহমান সাহেবের রোগটা হয়েছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস। বহুমূত্র বা ডায়াবেটিস, ঠিক আছে? বহুমূত্র বা ডায়াবেটিস, কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, অনেক সুন্দর একটা লেখা লিখছো সাবরিনা আক্তার এভা, হাই ডেন্সিটি, হ্যাঁ, লিপোপ্রোটিন, কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আসলে এইচডিএল মানে হচ্ছে হাই, তোমার হচ্ছে যে ডেন্সিটি লিপোপ্রোটিন, থ্যাংক ইউ। আর হচ্ছে যে এলডিএল মানে হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মনেই ছিল না। তো দেখো রায়হান সাহেবকে সাধারণত কি রোগ হয়েছে? তো যেহেতু দেখছি তার ওজন কমছে, অবসাদ এবং ক্লান্তি শুরু হয়ে গেছে, তার মানে তার কি হয়েছে? বহুমূত্র হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে। ডায়াবেটিস হলে আমাদের সাধারণত কি করতে হবে? ডায়াবেটিস খেলে আমাদের খাদ্য নিয়ন্ত্রণ এবং খাদ্য সংখ্যা মেনে চলতে হবে, শর্করা বেশি খাইতে হবে, ঠিক আছে, এবং মিষ্টি জাতীয় খাদ্য পরিহার করতে হবে, ঠিক আছে? এটাও কারেক্ট অ্যান্সার। কিন্তু না, শর্করা কম খাইতে হবে, রাইট? শর্করা জাতীয় খাদ্য একদম কম খাইতে হবে। তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের 1 ও 3, বাট আবার তিনটাই আসলে হতে পারে। সো দেখি কারেক্ট অ্যান্সার কোনটা। সো 1 ও 3 কারেক্ট অ্যান্সার। ওকে, সেফ। স্যার রাজশাহী বোর্ডে কি এগুলো কমন পড়বে? বাবা দেখো, আমি যদি জানতাম যে আমার স্টুডেন্টরা এই জিনিসগুলো পড়লেই কমন পাবে, আমি তোমাদেরকে কোশ্চেন পেপারটাই দিয়ে দিতাম। বাট কোশ্চেন পেপার দিলে তো ঠিক হইতো না। আমি তোমাকে 800টা নৈবেত্তিক দিয়ে দিতাম, এর মধ্যে আমি বললাম যে 800টাই মুখস্থ করে, এর মধ্যেই আসবে। কিন্তু আমি তো জানি না যে কোথা থেকে কি আসবে, তবুও আমি চেষ্টা করছি বারবার যে প্রশ্নগুলো বোর্ডে আসে সেই প্রশ্নগুলো নিয়ে আসার জন্য, যাতে তোমাদের জন্য অনেক বেশি হেল্প হয়, ঠিক আছে? বাকিটা আল্লাহ মাবুদ ভালো জানে। আচ্ছা, সো এরপর দেখো মানুষের ধমনীর রক্তের পিএইচ মান কত? আমাদের ধমনীর পিএইচ মান হচ্ছে 7.4। আমাদের রক্তে পিএইচ মান কত? 7.4। ওকে, সো এরপর যদি দেখি রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটি? রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে অ্যামাইনো অ্যাসিড। কোনটা? খাদ্যের সার মানে খাদ্যের কি পুষ্টিকর উপাদান, কোনটা? অ্যামাইনো অ্যাসিড। কারেক্ট অ্যান্সার কোনটা হবে?
অ্যামাইনো অ্যাসিড। এর পরবর্তীতে যদি যাই, দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি? দেহের মধ্যে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি? হেপারিন অথবা হিস্টামিন। কোনটা কারেক্ট আনসার? আই থিঙ্ক হিস্টামিন অর ভিটামিন। সো হিস্টামিন মেবি কারেক্ট আনসার। ইয়েস, হিস্টামিন কারেক্ট আনসার। কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে আমাদের হিস্টামিন। অ্যালার্জি প্রতিরোধ করে কোনটা? হিস্টামিন। এর পরবর্তীতে দেখো, কোন রক্তকোষের জন্য লিউকেমিয়া হয়? কোন রক্তকোষের জন্য লিউকেমিয়া হয়? WBC, হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার জন্য সাধারণত আমাদের কি হয়? লিউকেমিয়া সাধারণত হয়ে থাকে, লিউকেমিয়া হয়ে থাকে। সো গৃহীতার রক্তের উপর, ঠিক আছে, গৃহীতার রক্তের গ্রুপ জানা না থাকলে, ধরো রক্তের গ্রুপ তোমার কারো জানা নাই, ঠিক আছে, রক্তের গ্রুপ জানা নাই, তাহলে মানে তাকে কোন ব্যক্তির রক্ত দেয়া যাবে? ঠিক আছে, মনে করো একজন মানুষ অসুস্থ হয়েছে, তার রক্তের গ্রুপ তুমি জানো না, তাহলে তাকে কোন ব্যক্তির রক্ত দেওয়া যাবে? যার রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, তার রক্ত সবাইকে দেওয়া যাবে। হ্যাঁ, এখন পজিটিভটা দেওয়া যাবে শুধুমাত্র পজিটিভ যাদের রক্ত তাদেরকে, কিন্তু নেগেটিভ যেটা আছে সে সবাইকে দিতে পারবে, একদম সবাইকে। ঠিক আছে, আর রক্ত কখন কে কাকে দিবে সেটা আমরা অনেক ভালো মতো করে এই শখটা পড়ার চেষ্টা করব। এরপর দেখো, তোমার হচ্ছে যে ভেন্ট্রিকলের ভায়াস্টোলককে বলা হয় কি? ভেন্ট্রিকলের ভায়াস্টোলককে ডাব বলা হয়। ঠিক আছে, তো আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে তোমার হচ্ছে যে ভেন্ট্রিকল, তার ডায়াস্টেপকে কি বলি আমরা? আমরা সাধারণত ডাব বলি। হ্যাঁ, আর আমরা যখন হৃৎপিণ্ড আঁকবো তখন আমরা এই যে এরকম করে আঁকার চেষ্টা করবো, YV, এইদিকে আমরা কয়েকটা ধমনী দিব, এরকম করে সুন্দর একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা একটু ফলো করে আমরা একটা আঁকার চেষ্টা করবো। আমি তোমাদের কমিউনিটিতে দিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে সাধারণত আমরা হৃৎপিণ্ড আঁকবো। ঠিক আছে, আমরা কিভাবে হৃৎপিণ্ড আঁকবো এটার একটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের কমিউনিটিতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? আজকে ক্লাসের জন্য বেশি একটা সময় নেই যার কারণে। সো রক্তরস, আমাদের যে রক্তরস আছে, এই রক্তরস উৎসেচক পরিবহন করে, তোমার হচ্ছে নালিকা গ্রন্থি হতে নিঃসৃত রক্ত পরিবহন করে, সমগ্র দেহে অক্সিজেন পৌঁছায় দেয়। তো তিনটার মধ্যে 1 এবং 2 কারেক্ট। ঠিক আছে, 1 and 2 কারেক্ট। সো এই দুটার মধ্যে 1 and 2 যেটা আছে এটাকে আমরা কারেক্ট ধরে নিব। ওকে, তো দেখো এখানে দুইটা সেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে WBC আর একটা হচ্ছে অনুচক্রিকা। সো দেখো চিত্র এ, কোন ধরনের রক্ত কোন কোষের উপাদান? চিত্র এ, রক্ত কোষের উপাদান কোনটি? সো আমরা জানি শ্বেত রক্তকণিকার মধ্যে কি থাকে? বেসোফিল থাকে। কোনটা থাকে? বেসোফিল থাকে। ঠিক আছে, WBC এর মধ্যে বেসোফিল থাকে। সো আমরা কারেক্ট আনসার কোনটা বলবো? আমাদের কারেক্ট আনসার হচ্ছে বেসোফিল। কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে বেসোফিল। ওকে, সো এরপর যদি আমরা একটু দেখি, চিত্র যে বি আছে, এই বিটা সাধারণত কি কাজ করে থাকে? আমাদের WBC কি করে থাকে? আমাদের হচ্ছে হিস্টামিন নিঃসৃত করে। নিউক্লিয়াস, না এটা কারেক্ট আনসার না। নিউক্লিয়াস কোথা থেকে আসলো? অ্যালার্জি প্রতিরোধ করে, তার মানে রোগ এটা প্রতিরোধ করে এবং হিস্টামিন নিঃসৃত করে। এটাও কারেক্ট আনসার, এটাও কারেক্ট আনসার। নিউক্লিয়াস ছোট এবং গোল, এটা কারেক্ট আনসার না। সো আমরা বলতে পারি 1 এবং 3 আমাদের জন্য কারেক্ট আনসার। সো কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে সি। আমি তো জানতাম O+ রক্ত সবাইকে দিতে পারবে, O নেগেটিভ রক্ত কি সবাইকে দিতে পারবে? একটু বুঝাই বলতেন। অনেক সুন্দর একটা প্রশ্ন বাবা। O নেগেটিভ সবাইকে দিতে পারবে, পজিটিভ নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারবে, O পজিটিভ সবাইকে রক্ত দিতে পারবে, কিন্তু তাদের রক্ত কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। আর যদি তোমার হচ্ছে রক্ত নিতে হয় তাহলে সে শুধুমাত্র O নেগেটিভের রক্ত নিতে পারবে, অন্য কারো রক্ত নিতে পারবে না। তার মানে O নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারবে, শুধুমাত্র নিতে পারবে O নেগেটিভের কাছে। O পজিটিভ সবাইকে রক্ত দিতে পারবে না। কাদেরকে দিতে পারবে? যাদের পজিটিভ। সব রক্তের গ্রুপকে দিতে পারবে, কিন্তু শুধু পজিটিভ গ্রুপকে দিতে পারবে, বা নেগেটিভ সবাইকে দিতে পারবে। ঠিক আছে, এই জন্য নেগেটিভটা। ঠিক আছে, আচ্ছা। সো এর পরবর্তীতে যদি যাই, রক্তরসকে আলাদা করলে কোন বর্ণ দেখা যায়? রক্তরসকে যদি আমরা আলাদা করি তাহলে একটা হলুদ বর্ণ দেখা যায়। একটা কি বর্ণে দেখা যায়? একটা হলুদ বর্ণের দেওয়া যায়। আয়েশা সিদ্দিকে বলতেছে, স্যার আমার কমেন্টে রিপ্লাই দেন। বাবা তোমার কমেন্টটা লিখে দাও আরেকবার। হ্যাঁ, আচ্ছা। সো রক্তরসকে আলাদা করলে কোন বর্ণটি দেখা যায়? হলুদ বর্ণ দেখা যায় সাধারণত। ঠিক আছে, কোথায় আছে হলুদ? ইয়েস, হলুদ আছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে হলুদ। ওকে, আচ্ছা। সো এর পরবর্তীতে দেখি, মানুষের দেহে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 120 দিন। একদম ঠোঁটস্থ করবো আমরা, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মানুষের দেহে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 20 দিন। এরপর যদি দেখি, কোন টিস্যু ফুসফুস থেকে রক্ত পরিবহন করে?
ভাই মনে হয় সামনে আরো কোনো একটা কিছু ছিল, মনে হয় একটু লেখা নাই। সো লোহিত আমাদের লোহিত রক্তকোষ, এটা কি করে? লোহিত রক্তকোষ হচ্ছে পোস্টম্যানের মতো, সে এক জায়গায় থেকে আরেক জায়গায়, এক জায়গার থেকে আরেক জায়গায়, এক জায়গার থেকে আরেক জায়গায় সে কি করে থাকে? রক্তের মাধ্যমে অক্সিজেন, খাদ্য, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি পরিবহন করে থাকে। সো সে একটা পোস্টম্যান। সো কারেক্ট আনসার হবে লোহিত রক্তকোষ। আর আমাদের শ্বেত রক্তকোষ হচ্ছে যে সিকিউরিটি গার্ড, সে আমাদের দেহের সিকিউরিটি গার্ড। আর অণুচক্রিকা কি? অণুচক্রিকা হচ্ছে রাজমিস্ত্রি, কোথাও যদি কোথাও সমস্যা হয়, একটু কেটে গেছে ওইটা ঠিক করে দেওয়া, ছিলে গেছে ওটা ঠিক করে দেওয়া, ঠিক আছে? সো এরপর দেখো তোমার হচ্ছে পাণ্ডুর অবস্থা বা পাণ্ডুর যে অবস্থা, এই অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে? আমাদের পাণ্ডু এটা হচ্ছে যে একটা কোয়াশিয়াকর বা হচ্ছে হেপাটাইটিস এক ধরনের আমাদের হৃৎপিণ্ড জনিত রোগ। সো এইটা যদি হয় তাহলে আমাদের কোন রোগে আক্রান্ত হয়? তাহলে পাণ্ডুর মতো আক্রান্ত হয় সাধারণত ডেঙ্গু জ্বর, ঠিক আছে? মানে জ্বরে আমাদের রক্তের মধ্যে কোনো সমস্যা হলে এই ধরনের ঝামেলাটা হয়ে থাকে। সো আমরা কারেক্ট আনসার কোনটা বলতে পারবো? যে পাণ্ডুর অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে? ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সাধারণত এই ঝামেলাটা হয়ে থাকে। এর পরবর্তীতে যদি আমরা একটু যাই, কোনটি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে? অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত, রক্ত যখন অক্সিজেনের সঙ্গে একদম মিশ্রিত হয়ে যায় তখন আমরা সেটাকে অক্সিহিমোগ্লোবিন বলে ওই রক্তটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ঠিক আছে? সো অক্সিহিমোগ্লোবিন যুক্ত রক্ত যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন কিসের মাধ্যমে যায়? সাধারণত ফুসফুসীয় যে শিরা, ফুসফুসের যে শিরাটা আছে ওই শিরার মাধ্যমে কি করে যায়? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। স্যার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, আচ্ছা স্যার আরএইচ হচ্ছে রক্তের একটা ফ্যাক্টর, ঠিক আছে? এটা তোমাদেরকে এখন এমসিকিউ ক্লাসে কিভাবে বুঝাই বাবা? আচ্ছা আগে আমরা এটা শেষ করি, হ্যাঁ, কারণ আমার কাছে আর মাত্র 5 মিনিটের মতো সময় আছে, ঠিক আছে? আর অনেকগুলো এমসিকিউ তোমাদেরকে সলভ করে দিতে হবে। তো দেখো, রক্তচাপ বেড়ে গেলে তাকে কি বলে? রক্তচাপ যখন আমরা বেড়ে যাবে সেটাকে তখন আমরা হাইপার টেনশন বলি, তখন আমরা সেটাকে কি বলি? হাইপার টেনশন বলি। রক্তচাপ যদি বেড়ে যায় তখন আমরা সেটাকে কি বলি? হাইপার টেনশন বলি। এখন দেখো, রক্তে গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে কোনটা? ইনসুলিন। ইনসুলিন কি করে? রক্তের সাথে বিক্রিয়া করে, রক্তের যে তোমার হচ্ছে যে রক্তের মধ্যে লোহিত কোষ, এর সাথে বিক্রিয়া সুন্দর করে করে সে কি রূপান্তর করে? ইনসুলিনে রূপান্তরিত হয়। সো বা তোমার হচ্ছে যে ইনসুলিনে রূপান্তর করে। এরপর দেখো, বি রক্তের বা বি গ্রুপের রক্তের ব্যক্তি রক্ত দিতে পারবে কাকে? বি, যার রক্তের গ্রুপ বি সে শুধুমাত্র বি কে দিতে পারবে আর এবি কে দিতে পারবে, ঠিক আছে? সো আমরা বলতে পারি বি কে দিতে পারবে, এবি কে দিতে পারবে, ও রক্তের গ্রুপকে দিতে পারবে না, কারণ ও হচ্ছে যে সর্বাধিক দাতা, আর তোমার হচ্ছে যে এবি হচ্ছে সর্বাধিক গৃহীতা, ঠিক আছে? সো কারেক্ট আনসার আমাদের কি হবে? কারেক্ট আনসার আমাদের সাধারণত হবে আমাদের 2 এবং 3। সো আমরা 2 এবং 3কে আমরা কারেক্ট আনসার বলে দিব। এর পরবর্তীতে যদি যাই, অ্যান্টিজেনকে এই প্রতিরোধ করার জন্য রক্তের যে পদার্থ তৈরি করা হয় তাকে সাধারণত কি বলে? অ্যান্টিবডি, ঠিক আছে? এটা করে আমরা কি বলি? এটাকে অ্যান্টিবডি বলি। এটাকে আমরা কি বলি? অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্তে যে পদার্থ তৈরি হয় তাদেরকে সাধারণত বলি অ্যান্টিবডি। ওকে, এরপর দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায় তখন সাধারণত কি হয়? তখন সাধারণত আমাদের কোন রোগটা হয়? আমারই তো এটা মনে নাই। সো কারেক্ট আনসার আমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আচ্ছা পলিসাইথিমিয়া। এটা আমার কাছেও মনে নাই আর এটা সঠিক আমি জানিও না। সো কারেক্ট আনসার কোনটা? পলিসাইথিমিয়া। ওকে, এর পরবর্তী দেখি, হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে কোনটি? হিস্টামিন নামক রাসায়নিক পদার্থকে কি করে? হিস্টামিন নামক রাসায়নিক পদার্থকে নিঃসৃত করে কোনটি? লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল আর বেসোফিল। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের বেসোফিল, ঠিক আছে? এরপর আমাদের যদি দেখি, লৌহ ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ কোনটি? মানে লৌহ জাতীয় প্রোটিন জাতীয় পদার্থ কোনটি? আমরা জানি হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিনে রক্তের প্রোটিন যেটাকে সাধারণত বলা হয় সেটা কারেক্ট আনসার হচ্ছে হিমোগ্লোবিন। ওকে, এরপর আমরা যদি একটু দেখি, পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট ওজনের কত ভাগ রক্ত? আমাদের পূর্ণবয়স্ক একটা মানুষের দেহে কত? আমরা জানি 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এবং যেটা আমাদের দেহের প্রায় কত ভাগ? যেটা আমাদের দেহের প্রায় 8 ভাগ। যেটা আমাদের দেহের মধ্যে প্রায় কত ভাগ? আমাদের দেহের মধ্যে প্রায় 8 ভাগ, ঠিক আছে? এর পরবর্তীতে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের হচ্ছে যে আমাদের সাধারণত একটা কি
একটা এমসিকিউ যতগুলো ছিল এমসিকিউগুলো শেষ। এখন তোমাদের প্রশ্ন ছিল যে ভাইয়া অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে সাধারণত পার্থক্য জিনিসটা বোঝান, ঠিক আছে? আচ্ছা, আমাদের অ্যান্টিজেন হচ্ছে আমাদের রক্তের মধ্যে যখন তোমার হচ্ছে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তখন সেই পরিমাণটাকে আমরা বলি অ্যান্টিজেন। এবং এই অ্যান্টিজেনটা যেন না হয়, রক্তের মধ্যে যেন সব কিছু অম্ল এবং ক্ষারের পরিমাণ ঠিক থাকে, রক্তের যেন সাধারণ পরিমাণটা একদম ঠিক থাকে, এই জন্য আমাদেরকে কি করা হয়, এই জন্য রক্ত তার নিজস্ব ডিফেন্স সিস্টেমটা ঠিক করে একটা অ্যান্টিবডি তৈরি করে যেন আমাদের রক্তের মধ্যে এক্সট্রা পরিমাণ অক্সিজেন অ্যাড না হয়, যার কারণে ওই যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি অ্যান্টিবডি। সো অ্যান্টিজেনকে তোমার হচ্ছে যে অ্যান্টিজেনকে কি করার জন্য, অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য, যেন অ্যান্টিজেন না হয় সেইটা প্রতিরোধ করার জন্য কি তৈরি হয়, অ্যান্টিবডি জিনিসটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা চলে যাই আমাদের অধ্যায় নাম্বার 7, যেটা অধ্যায়ে আমরা কয়েকটা জিনিস আমরা ভালো মতো করে দেখব। এই অধ্যায়ের আমাদের 1 নাম্বার জিনিস হচ্ছে, এই অধ্যায়ে একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের অম্ল বা অ্যাসিড, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাসিড এবং আমাদের এখানে ক্ষার, ঠিক আছে? অ্যাসিড এবং কি, অ্যাসিড এবং ক্ষার, এরা কি করে, এরা হচ্ছে বিক্রিয়া করে তৈরি করবে লবণ এবং পানি। এরা বিক্রিয়া করে কি করবে, লবণ প্লাস এরা পানি তৈরি করবে, ঠিক আছে? সো অ্যাসিডের পিএইচ মান কত? অ্যাসিডের পিএইচ মান হচ্ছে তোমার হচ্ছে 7 থেকে কম, লেস দেন 7। আর ক্ষারের পিএইচ মান কত? ক্ষারের পিএইচ মান হচ্ছে 7 থেকে, ক্ষারের পিএইচ মান কত? 7 থেকে বেশি, আর 7 হচ্ছে নিরপেক্ষ। এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এবং অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এই যে বিক্রিয়াটা করতেছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে সাধারণত প্রশমন বিক্রিয়া, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আগে আমরা মনে রাখবো। চলো এখন আমরা এমসিকিউ এর মধ্যে ঝাঁপায় পড়ি, ওকে, ঠিক আছে? সো চলো যে দেখি, জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হাইড্রোজেন অক্সাইড আয়ন উৎপন্ন হয় তখন তাকে কি বলে? যখন হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় তখন আমরা সেটাকে অ্যাসিড বলবো। আর যখন হাইড্রোজেন আয়নটা, হাইড্রোজেন থাকলে আমরা সেটাকে অ্যাসিড বলতেই পারি। এখন এই হাইড্রোজেন আয়ন যখন অনেক বেশি লেভেলের উৎপন্ন হয় তখন আমরা সেটাকে শক্তিশালী অ্যাসিড বলতে পারি। কি বলতে পারি? শক্তিশালী অ্যাসিড। এর পরবর্তীতে যদি আমরা একটু দেখি, অ্যাসিড সমূহ পানিতে কি ধরনের আয়ন তৈরি করে? অ্যাসিড সমূহ পানিতে সাধারণত কি ধরনের আয়ন তৈরি করে? সো কি ধরনের আয়ন তৈরি করে? হাইড্রোক্সাইড, হাইড্রোজেন আয়ন, সালফেট আয়ন, আর হচ্ছে যে নাইট্রেট আয়ন। একটু আগে আমরা বললাম হাইড্রোজেন আয়নের কথা বললাম আমরা, হাইড্রোজেন প্লাস এটাকে বলা হয় হাইড্রোজেন আয়ন। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে আমাদের হাইড্রোজেন আয়ন। এর পরবর্তীতে যদি দেখি, নিচের কোনটি একটি অ্যাসিড, নিচের কোনটি একটি অ্যাসিড? কারেক্ট অ্যান্সার হচ্ছে যে HNO3। এটা কি অ্যাসিড বলা হয়? সালফিউরিক অ্যাসিড তো না। সো যাই হোক, এটা হচ্ছে যে আমাদের একটা অ্যাসিড, ঠিক আছে? সো অ্যাসিডের শুরুতে আমাদের কি থাকবে? আমাদের বেশিরভাগ ক্ষেত্রে H থাকবে, ঠিক আছে? অ্যাসিডের নামকরণের শুরুতে আমাদের প্রথমে কি থাকবে? H থাকবে, ওকে। সো এরপর দেখি কোনটি সাধারণত দুর্বল অ্যাসিড। কোনটা একটা দুর্বল অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, নাকি হচ্ছে যে কার্বনিক অ্যাসিড, নাকি নাইট্রিক অ্যাসিড, নাকি সালফিউরিক অ্যাসিড? সো এই অ্যাসিড কিন্তু অনেক শক্তিশালী, এই অ্যাসিড অনেক বেশি শক্তিশালী। নাইট্রিক অ্যাসিড মোটামুটি শক্তিশালী। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই তিনটা অ্যাসিডে অনেক বেশি শক্তিশালী। সো কারেক্ট আনসার হবে কোনটা? আমাদের এই কার্বনিক অ্যাসিড। কোনটা? কার্বনিক অ্যাসিড মোটামুটি একটু হালকা অ্যাসিড। সো এর পরবর্তীতে যদি যাই, কোনটি দুর্বল অ্যাসিড? ভিনেগার, এই যে CH3COOH, এটা হচ্ছে আমাদের কি? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কি? ভিনেগার। এটা আমরা মনে রাখবো, CH3COOH, এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, ওকে। সো এরপর আমাদের হচ্ছে যে এর পরবর্তীতে যদি দেখি, কোনটি জৈব অ্যাসিড? মানে সাধারণত জীবের দেহ থেকে বা তোমার হচ্ছে যে আমাদের সাধারণত বিভিন্ন ধরনের পদার্থ, যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে অ্যালুমিনিয়াম ইত্যাদি ধরনের যে জৈব জিনিসগুলো আছে এগুলোর থেকে পাওয়া যায়। এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের ভিনেগার, CH3COOH, এটা কারেক্ট আনসার হচ্ছে ভিনেগার। এরপর যদি আমরা একটু দেখি, নিচের কোনটি হজমে সহযোগিতা করে? আমরা যখন শরীরে মানে বেশি খাই তখন আমাদের পেটের মধ্যে অ্যাসিড হয়ে যায়। তখন অ্যাসিডটাকে কি করার জন্য, কমানোর জন্য আমরা কি করি? লবণ এবং পানি তৈরি করি। আর পানি তৈরি করার জন্য আমাদের কি লাগে? লবণ এবং পানি তৈরি করার জন্য আমাদের ক্ষার লাগবে। সো কারেক্ট আনসার হবে ক্ষারক। আমাদের হজম করার জন্য কোনটির প্রয়োজন? অ্যাসিডকে হজম করার জন্য আমাদের ক্ষারকের প্রয়োজন।
এরপর দেখো হিস্টামিন কি ধরনের পদার্থ? হিস্টামিন একটা সাধারণত ল্যাকটিক অ্যাসিড। হিস্টামিন কি? একটা সাধারণত ল্যাকটিক অ্যাসিড, যেটা সাধারণত দুধ বা দুগ্ধজাত খাবারে পাওয়া যায়। ভিটামিন সি এর অপর নাম কি? তা তোমার হচ্ছে যে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অপর নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এরপর যদি দেখি ভিনেগারের সংকেত কোনটা? ভিনেগারের সংকেত আমরা মোটামুটি পড়েছি একটু আগেই, অনেকবার দেখলাম। সেটা কি? সেটা হচ্ছে CH3COOH। CH3COOH, ওকে, এটা ভিনেগারের সংকেত। এরপর যদি আমরা একটু দেখি ভিনেগারের রাসায়নিক নাম কি? ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে সাধারণত অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারের রাসায়নিক নাম কি? ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এর পরবর্তীতে যদি দেখি আইপিএস এ চালানোর জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? আইপিএস এ চালানোর জন্য সাধারণত তোমার হচ্ছে যে কোন অ্যাসিডটা ব্যবহার করা হয়? আইপিএস হচ্ছে একটা ব্যাটারি, এবং ওই ব্যাটারির মধ্যে একটা অ্যাসিড থাকে যে অ্যাসিডটা অনেক বেশি পাওয়ারফুল, এবং ওই অ্যাসিডের নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো এই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, সালফিউরিক অ্যাসিড। সো কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ওকে, এখন যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করে কোনটা? অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করে সাধারণত কোনটা? আমরা যদি একটু ভালো মতো করে দেখি, তোমার হচ্ছে যে এটা কারেক্ট আনসার কোনটা? HNO3। যেহেতু নাইট্রোজেন, এখানে নাইট্রেট আছে, সো HNO3। ঠিক আছে? সো আজকের আমাদের যে পড়াশোনা আছে, আমরা মোটামুটি আজকের আমাদের পড়াশোনা মোটামুটি আমি তোমাদেরকে অনেক পড়াশোনা করালাম। হ্যাঁ, আচ্ছা, সো অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করে কোনটি? HNO3। ঠিক আছে? এরপর আমরা যদি একটু দেখি কোন সালে বাংলাদেশের নারী এবং শিশু নির্যাতন আইন অনুযায়ী এসিড, অনেকে কি করে আগে এসিড সাধারণত বিভিন্ন জায়গায় ছুড়ে দেওয়া, বা কেউ কোনো কুপ্রস্তাবে যদি রাজি না হইতো অ্যাসিড মারতো। অ্যাসিডের ফলে চেহারা জ্বলে যায়, শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হয়। এর ফলে সাধারণত নারী এবং শিশু নির্যাতনের জন্য এসিড ব্যবহার যদি কেউ করে থাকে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড রূপান্তরিত করে মানে দেয়া হয়। সো সেটার কারেক্ট আনসার কোনটা হবে? সেটার কারেক্ট আনসার হবে কত সালে এই আইন পাশ করা হয়? 1995 সালে। কত সালে? 1995 সালে। ঠিক আছে? ওকে, সো এখন যদি আমরা একটু দেখি বেকিং সোডা। সো বেকিং সোডা, আমরা যেটাকে খাবার সোডা বলি, এটার সংকেত কি? এটার সংকেত হচ্ছে NaHCO3। ঠিক আছে? এটা কি? NaHCO3। এর পরবর্তীতে আমরা একটু তাড়াতাড়ি যাই। পাকস্থলীর অ্যাসিডিটিকের জন্য দায়ী, আমাদের পাকস্থলী বা আমাদের পেটের মধ্যে বেশি খেলে যে অ্যাসিডটা তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর আমরা যদি তার পরবর্তীতে যাই, নিচের কোন খাদ্যগুলো অ্যাসিডিটি তৈরির কারণ? কোন খাবারগুলো খাইলে আমাদের বেশি অ্যাসিডিটি হয়? এই যে আমরা পেঁয়াজ এবং রসুন যত বেশি খাবো তত বেশি আমাদের জন্য অ্যাসিড তৈরি হয়। সামনে কোরবানি ঈদ আসতেছে, তোমরা বেশি করে খাবা আর অ্যাসিডিটি আরো বেশি হবে। এর মূল কারণ হচ্ছে যে পেঁয়াজ এবং রসুন। ওকে, ঠিক আছে? সো এরপর যদি আমরা একটু দেখি কোন জাতীয় দ্রবণ বা কোন জলীয় দ্রবণ তোমার হচ্ছে যে অ্যাসিডীয় হলে পিএইচ কোনটি? কোন জলীয় দ্রবণ অ্যাসিডীয় যদি হয় তার পিএইচ কোনটি বা তার পিএইচ কত? অ্যাসিড যদি হয় তাহলে তার 7 এর কম থাকবে, তার মানে 6.5। যদি অ্যাসিডিক হয় তাহলে তার পিএইচ মান কম থাকবে 7 এর থেকে, কত হবে? 6.5। সো নিরপেক্ষ জলীয় দ্রবণের পিএইচ মান উই অল নো 7, আমরা জানি কত থাকবে? 7। এরপর তোমার হচ্ছে যে অম্লীয় মাটির জন্য কোনটি সঠিক? অম্লীয় মাটির জন্য বা অ্যাসিড, যদি মাটি অম্ল বলতে কি বুঝায়? অম্ল বলতে আমরা অ্যাসিডিটিক বুঝাই। সো অম্লীয় মাটির জন্য সাধারণত কোনটি সঠিক? পিএইচ কি হবে? পিএইচ 7 থেকে কম হবে। সো কোনটা 7 থেকে কম? খ নাম্বার, পিএইচ লেস দেন 7। পিএইচ লেস দেন 7। সো কারেক্ট আনসার কোনটা? পিএইচ লেস দেন 7। তো আমার জিহ্বার রং, আমাদের জিহ্বার লালার পিএইচ কত? আমাদের যে জিহ্বার লালাটা, এই লালাটা কিন্তু একটু অ্যাসিডিটিক। সো যেহেতু অ্যাসিডিটিক, তার পিএইচ মান কত? তোমার হচ্ছে 6.6। আর 5.5 যদি হইতো তাহলে আমরা কি একদম অনেক বেশি আমাদের জিহ্বা থাকতো না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে অনেক বেশি অ্যাসিডিটিক হয়ে যাইতো। সো আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? আমাদের জিহ্বার পিএইচ মান কত? 6.6।
মনে রাখতে হবে। ওকে, সো এর পরবর্তীতে যদি যাই, পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ মান কত? আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ মান কত? আমাদের পাকস্থলীতে কি অ্যাসিড জাতীয় জিনিস থাকে, তার মানে ওটাকে কিভাবে হজম করা হয়? অ্যাসিড দিয়ে হজম করা হয়, অ্যাসিড দিয়ে ওই খাবারগুলোকে হজম করা হয়। যদি বেশি অ্যাসিড হয় তখন আমরা ক্ষার খাই। সো আমরা এই পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য অ্যাসিডের পরিমাণ মেবি 2। ইয়েস, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এরপর যদি আমরা দেখি 5 বছরের শিশুর জন্য ব্যবহৃত তোমার হচ্ছে যে প্রসাধনীর পিএইচ মান কত? 5 বছরের শিশুর জন্য ব্যবহৃত প্রসাধনীর পিএইচ মান কত? সো কারেক্ট অ্যান্সার হবে 5.5। কারেক্ট অ্যান্সার কি? 5.5। কোনো পদার্থে কি পরিমাণ অ্যাসিড বা ক্ষার আছে তা বোঝা যায় কিসের মান থেকে? কোনো পদার্থে কি পরিমাণ অ্যাসিড বা ক্ষার আছে তা সাধারণত বোঝা যায় কোন মানে কিসের মান থেকে? সাধারণত আমরা বলতে পারি পিএইচ মান থেকে। কিসের মান থেকে? পিএইচ মান থেকে আমরা সাধারণত সেটাকে বুঝতে পারি। ওকে, সো এখন যদি দেখি কোনটি লিটমাসকে লাল করে। সো আমরা জানি অ্যাসিড সাধারণত নীল লিটমাসকে লাল করে, আর লাল লিটমাসকে নীল করে কে? ক্ষার। সো আমরা লাল করে, লিটমাসকে লাল করতেছে তার মানে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো হাইড্রোক্লোরিক এটা একটা অ্যাসিড, রাইট? সো অ্যাসিড কি করবে? নীল লিটমাসকে লাল করবে। ঠিক আছে, সো এটা একটা ক্ষার, আর এটা একটা লবণ, এটা একটা পানি। সো এগুলো একটাও কারেক্ট অ্যান্সার হবে না। টক ফলের রসে নির্দেশকের বৈশিষ্ট্য কিরূপ? মনে করো টক ফল, টক ফলে সাধারণত কি থাকে? অ্যাসিড থাকে। টক ফলে সাধারণত অ্যাসিড থাকে, বিভিন্ন ধরনের অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এক্সোরেটিক অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে। ঠিক আছে, সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে নীল লিটমাসের রং পরিবর্তন করে সে লাল করে। নীল লিটমাসের রং পরিবর্তন করে সে লাল করবে। এরপর যদি আমরা একটু দেখি কোন নির্দেশকের নির্দেশক রং বর্ণহীন? একদম তোমার হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ একটা নির্দেশক। মিথাইল অরেঞ্জ কি একটা নির্দেশক? আমরা এটাকে কি বলতে পারি? একটা নির্দেশক। সো নির্দেশকের মান কি হয়? নির্দেশকের মান সবসময় 7 হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মেবি আমি ভুল হয়ে গেছি। ঠিক আছে, আমি যাই হোক কোথাও না কোথাও আমি পড়ছিলাম মিথাইল অরেঞ্জ, কিন্তু এখানে ফেনলফথ্যালিন, আমি মনে হয় একটু ভুল হয়ে গেলাম। সো যাই হোক, ভুল হয়েছি, এখানে তো কিছু করার নাই, আমার দুঃখিত, মাই ব্যাড। সো আমি পড়ছিলাম কোথাও মনে হয় মিথাইল অরেঞ্জ, বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে যে তোমার হচ্ছে যে ফেনলফথ্যালিন। এটার নামও আমি কখনো শুনি নাই। সো এর পরবর্তীতে যদি একটু যাই, পিঁপড়ার কামড়ে। সো পিঁপড়ার কামড়ে সাধারণত মানে পিঁপড়া যখন আমাদের শরীরের মধ্যে কামড় বসায় তখন সাধারণত কোন ধরনের অ্যাসিড ছাড়ে? সাধারণত তখন সে ফর্মিক অ্যাসিড ছাড়ে। কোন ধরনের অ্যাসিড ছাড়ে? সে ফর্মিক অ্যাসিড ছাড়ে। পিঁপড়ার হুলের মধ্যে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। সো টুথপেস্ট ক্ষারীয় হয় কেন? কারণ আমাদের মুখের মধ্যে যখন সকালে ঘুম থেকে উঠি আমাদের অনেক পরিমাণ বা প্রচুর পরিমাণ আমাদের কি হয়? আমাদের প্রচুর পরিমাণ অম্ল জাতীয় জিনিস আমাদের মুখের মধ্যে থাকে। আর এই অম্ল জাতীয় জিনিসগুলো যখন আমাদের মুখের মধ্যে থাকে তখন আমাদের খাট দিয়ে ওগুলাকে প্রশমিত করা হয়। এই জন্য মুখে ক্ষারীয় অবস্থা মুখে অম্লীয় অবস্থা তৈরি হয় বলে। সো সি নাম্বার কারেক্ট অ্যান্সার, সি কারেক্ট অ্যান্সার এই ক্ষেত্রে। এরপর নরম সাবান তৈরিতে কি ব্যবহৃত হয়? এই যে KOH, পটাশিয়াম তোমার হচ্ছে যে হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সো আর হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের আচ্ছা, সো এর পরবর্তীতে যদি একটু দেখি নিচের কোনটি একটি ক্ষারক বা নিচের কোনটি সাধারণত একটি ক্ষার? ফর্মিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এবং তোমার হচ্ছে যে স্ল্যাক লাইম। সো এগুলোর নামের শেষে যেহেতু অ্যাসিড দেওয়া আছে, সো এগুলো তো অ্যাসিড না, সো আমাদের বলবো স্ল্যাক লাইম, এটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। সো এর পরবর্তীতে যদি যাই, নিচের কোনটি ক্ষার দ্বারা নিষ্ক্রিয় হয়? ক্ষার দ্বারা নিষ্ক্রিয় হয় সাধারণত কোনটা? মানে ক্ষার দ্বারা আমরা সেটাকে কি করতে পারি? লবণ এবং পানিতে রূপান্তর করতে পারি। সেটার অ্যান্সার কি? হিস্টামিন। ওকে, সো এর পরবর্তীতে যদি যাই, ক্ষারক কোনটিকে প্রশমিত করে? আমরা জানি ক্ষারক সাধারণত অ্যাসিডকে প্রশমিত করে কি করে? লবণ এবং পানি তৈরি করে। সো কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাসিড। এর পরবর্তীতে যদি আরেকটা যাই, নিচের কোনটি ডিমের খোসায় থাকে? সো ডিমের খোসায় সাধারণত কোন জিনিসটা থাকে? ডিমের খোসা সাধারণত কোনটা জিনিস থাকে? আমাদের ক্যালসিয়াম কার্বনেট। সো CaCO3, কারেক্ট অ্যান্সার কোনটা? CaCO3।
ওকে, সো এরপর দেখো আমরা একটা বিক্রিয়া দেখতেছি। বিক্রিয়া দেখো, তোমার হচ্ছে যে NaHCO3 হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা মিলে কি করছে, একটা দ্রব, তার মানে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সো লবণ যেহেতু তৈরি করবে, এখানে পানির সংকেত দেওয়া আছে, লবণ ইয়ার সংকেত, কার্বন ডাইঅক্সাইডের সংকেত অলরেডি আমাদের দেওয়া আছে। সো কারেক্ট অ্যান্সার কি হবে, H2O এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যদি আমরা এখান থেকে বাদ দেই তাহলে আমরা কি পাই, NaCl পাই, রাইট? এখানে Cl আর এখানে Na। সো আমরা কারেক্ট অ্যান্সার বলতে পারবো NaCl, সোডিয়াম ক্লোরাইড, এই লবণটা আমরা সাধারণত পেয়ে থাকি। এরপর দেখো শেভিং জেলে সাধারণত কোনটি থাকে? শেভিং জেলে আমরা পটাশিয়াম স্টেরাইট ব্যবহার করে থাকি। শেভিং জেলে পটাশিয়াম স্টেরাইট ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে কাপড় কাচা সাবানের রাসায়নিক নাম কি? কাপড় কাচা সাবানের রাসায়নিক নাম সাধারণত কোনটা? সোডিয়াম স্টেরাইট, ঠিক আছে? এর পরবর্তীতে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। এরপরে আমাদের আর দুইটা চ্যাপ্টার আছে। দুইটা চ্যাপ্টার হচ্ছে যে তথা এসব বলকে জানি এবং আমাদের হচ্ছে যে তড়িৎ, প্রত্যেক জীবনে তড়িৎ। সো প্রত্যেক জীবনে তড়িৎ এবং এসব বলকে জানি, এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়ানোর জন্য আসতেছেন আমাদের জাকি ভাইয়া। এই জাকি ভাইয়া তোমাদেরকে বাকি যে অধ্যায়টুকু আছে এই অধ্যায়টুকুতে সম্পূর্ণ জিনিসটা অনেক সুন্দর মতো করে তোমার হচ্ছে যে পড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে? আমি চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। আশা করি তোমাদের সকলের পরীক্ষা অনেক ভালো হোক, হ্যাঁ, এবং পরীক্ষা শুধুমাত্র ভালো হোক এমনটা না, তোমাদের জন্য বেস্ট একটা রেজাল্ট যেন তোমাদের জন্য আসে, এটা আমি অবশ্যই দোয়া করব তোমাদের জন্য, যেন সব থেকে ভালো একটা রেজাল্ট তোমরা কি করতে পারো, পরীক্ষার ফলে নিয়ে আসতে পারো। তো দেখা হবে হয়তো পরবর্তীতে তোমাদের সাথে কখনো। এই পর্যন্তই, ভাইয়া তোমাদের কাছে চলে আসছে, বাকি চ্যাপ্টার দুটো তোমাদের ভাইয়ের সাথে কন্টিনিউ করো। তোমাদের সাথে আবার দেখা হবে খুব দ্রুতই, একটু ক্লাস শেষ হলে দেখা হবে না? ইয়েস, ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাস শেষ হয়ে গেলে তখন আরিফ ভাই আবার আসবে আমাদের সাথে দেখা করতে, কোনো সমস্যা নেই, কেউ মন খারাপ করার কোনো দরকার নেই। আমি জানি যে আরিফ ভাই চলে যায় অনেকে মন খারাপ হয়ে যেতেছে। আচ্ছা, সমস্যা নেই, আরিফ ভাই পাশে বসে আছে, ঠিক আছে? আচ্ছা, সো চলেন আমরা শুরু করি আমাদের দশম অধ্যায় এসো বলকে জানি, মানে বলকে একদম আমরা জেনে টেনে ফেলবো আর কি, এরকম ব্যাপার। ওকে, প্রথমেই নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বাহির থেকে কোনো বল না থাকলে সমবেগে চলমান বস্তু কি হয়? এখন নিউটন সাহেব তার প্রথম সূত্রে বলছিলেন যে যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু সারা জীবন স্থিরই থাকে এবং গতিশীল বস্তু সারা জীবন সমবেগে গতিশীল থাকবে, তাই তো? তাহলে সেই সূত্রটা যদি আমরা আমাদের অপশনগুলোর সাথে মিলাই তাহলে আমরা দেখব যে ধীরে ধীরে থেমে যাবে, দিক বদলাবে, হঠাৎ বেগ বাড়বে, সমবেগেই চলতে থাকবে। অর্থাৎ নিউটন সাহেবের সূত্রের লাস্ট অংশটা অনুযায়ী যে গতিশীল বস্তু সমবেগে সারা জীবনের জন্য গতিশীল থাকবেন, তাহলে সমবেগেই চলতে থাকবে। এটা কি হবে? এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সবাই একটা ছোট্ট কাজ করবেন, নিউটনের 3টা সূত্র একটু কষ্ট করে মুখস্থ করে যাবেন, একদম মাত্রা টাত্রা সহ, আপনার একক টেকক সহ, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় সিকিউতে ম্যাথ আসবেই আসবে, ঠিক আছে? কোনো চলন্ত বস্তু কিছুক্ষণ পর থেমে গেলে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বুঝতে হবে। এই দেখেন কেলো করেছে, নিউটন সাহেব একটা সূত্র দিলেন যে ভাই গতিশীল বস্তু সারা জীবন গতিশীল অবস্থায় থাকবে, বাট আমরা দেখছি যে গতিশীল বস্তু সারা জীবন আবার গতিশীল থাকতেছে না, সে আবার থেমে থেমে যাচ্ছে। এবং থেমে যাচ্ছে কেন? থেমে যাওয়ার কারণটা কি? সেখান থেকে কোনো না কোনো বল কাজ করতেছে, বস্তুটির ভর শূন্য হয়ে গেছে, জড়তা হারিয়ে গেছে, বস্তুর উপর কোনো বলই ছিল না, সেখানে কোনো না কোনোভাবে কোনো বল কাজ করতেছে। তাইলে আসলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে বিপরীত দিক থেকে একটা বল কাজ করতেছে, তাই না? বিপরীত দিক থেকে কি হচ্ছে? বিপরীত দিক থেকে একটা বল কাজ করতেছে, না হলে আসলে ওই বস্তুটা কখনোই থেমে যেত না, সমবেগে চলতেই থাকতো। হ্যাঁ, আচ্ছা, বাস হঠাৎ ডান দিকে বাঁক নিলে যাত্রীরা সাধারণত কোন দিকে হেলে পড়বে? উল্টা দিকে হেলে পড়বে, তাই না? যখন একদিকে বাঁক নিবে তখন জড়তার জন্য কি হবে? যাত্রীরা তার উল্টা দিকে হেলে পড়বে, ঠিক আছে? তাইলে পরীক্ষায় যদি বলে যে বাস ডান দিকে বাঁক নিল তাহলে যাত্রীরা হেলে পড়বে বাম দিকে, আর পরীক্ষায় যদি বলে বাস বাম দিকের বাঁক নিল তাহলে যাত্রীরা হেলে পড়বে ডান দিকে, ঠিক আছে? মানে যাত্রীরা তার উল্টা দিকে হেলে পড়বে, তাই না? জড়তা তার উল্টা দিকে কাজ করবে। সিট বেল্ট না পরায় হঠাৎ ব্রেক করলে সামনে ঝুঁকে পড়ার প্রধান কারণ কি? স্থিতি জড়তা, গতি জড়তা, ঘর্ষণ বল, মধ্যকর্ষ বল। এটা কেন হয়? জড়তার জন্য হয়। কোন জড়তা এখানে কাজ করবে? এখানে কাজ করবে গতি জড়তা।
এখানে কাজ করবে গতি জড়তা। বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে, বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় চলতে থাকতে চায়। এটা কি? জড়তা, ভরবেগ, ত্বরণ, বল। এটা কি? এটা হচ্ছে বস্তুর জড়তা, তাই না? যে সে যে অবস্থায় আছে সে অবস্থায় সে সারা জীবন থাকতে চায়। এখন জড়তা কাটাইতে, এবং এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে জড়তা। এখন এই জড়তা কাটাইতে গেলে কি করতে হবে? বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে এক্সট্রা করে, ঠিক আছে? ভরবেগের সঠিক সম্পর্ক আমরা জানি P = mv, ভরবেগের সূত্র। সো P = mv, সূত্র তো সূত্রই। কোন বস্তুর উপর ইউ থেকে বেগ ইউ থেকে ভি হতে সময় টি সময় লাগলে ত্বরণ কাকে বলে? তার মানে ইউ কি আমার আদি বেগ, ভি হচ্ছে আমার শেষ বেগ, তার মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, হুইচ ইজ আমার ত্বরণ, তাই না? A = ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তার মানে যদি এমন হয় জিনিসটা যে 5 মিনিট কোন একটা বস্তুর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, সেই বস্তুটার নতুন বেগ হয়েছে 15 মিটার পার সেকেন্ড, এবং এটা হয়েছে হচ্ছে আপনার 5 মিনিটে, তাহলে ত্বরণ কত? এ যদি আমাদেরকে বলে বের করতে, তাহলে আমরা কি করব? শেষ বেগ কত? 15, আদি বেগ কত? 10, কত সময় লাগছে? 5, তাহলে ভুল লিখলাম, সরি, 15 থেকে 10 বাদ দিলে থাকে কত? 5, তো 5/5 মানে হচ্ছে 1 সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তো আমাদের কিন্তু ত্বরণ বের করতে দিতে পারে। যদি ত্বরণ বের করতে দেয় ম্যাথে, তাহলে আমরা কি কি লিখবো? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি। ওকে, আচ্ছা, কোনো কনফিউশন? আচ্ছা, একই ধরনের গতির পরিবর্তন ঘটাতে ভর বেশি হলে বল কেন বেশি লাগে, তাই না? যদি ধরেন আপনি, মানে প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে ভাই আমার দুইটা বস্তু আছে, ঠিক আছে? ধরেন দুইটা বস্তু আছে, একটা বস্তুর ওজন 5 কেজি আর একটা বস্তুর ওজন 3 কেজি, ঠিক আছে? এখন আমি দুইটারই বেগের পরিবর্তন করতে যাচ্ছি। যেটা 5 কেজি তাতে কেন আসলে বল আমার বেশি দেওয়া লাগছে রাদার দ্যান 3 কেজি? মানে ধরেন আমার কাছে একটা বল আছে, বলটার ওজন 5 কেজি, আরেকটা বল আছে, বলটার ওজন 3 কেজি। আমি যাচ্ছি দুইটারই বেগ হোক 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি দুইটারই সেম বেগ দিতে যাচ্ছি, একই ধরনের গতি পরিবর্তন করতে যাচ্ছি, কিন্তু এই বস্তুটাতে আমাকে বেশি বল দেওয়া লাগছে কম্পেয়ার টু এই বস্তুটা, ঠিক আছে? তার কারণটা কি? ভর বেশি হলে জড়তা বেশি হয়, ভর বেশি হলে ঘর্ষণ শূন্য হয়, ভর বেশি হলে সময় কম হয়, ভর বেশি হলে বেগ নিজে নিজে বাড়ে। তার কারণ হচ্ছে ভর যখন বেশি হবে, মানে স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনার কাছে দুইটা মানুষ আছে, ধরেন একটা হচ্ছে আমার মতো মোটা সোটা, একটা হচ্ছে আরিফ ভাইয়ের মতো চিকন চাকন। এখন কাকে আপনি, মানে কাকে সরাইতে গেলে আপনাকে বেশি বল দেওয়া লাগবে? যার ভর বেশি তাকে সরাইতে গেলে তাকে আপনার বেশি কি বল আপনার প্রয়োগ করা লাগবে। তার কারণ হচ্ছে যার ভর বেশি তার জড়তাও কি? তার জড়তাও বেশি, ঠিক আছে? তাহলে ভর বেশি হলে তার জড়তাও বেশি হয়ে যাবে, ঠিক আছে? একই বল দুটি বস্তুর উপর প্রয়োগ করলে ভর কম বস্তুর ত্বরণ হবে কি? তাহলে এই যে আরিফ ভাইয়ের উদাহরণটা আবার আসতেছি, ধরেন আমি আর আরিফ ভাই, আমরা দুইজন কি বলতেছে যে একই বল, দুইজনের উপরে আপনারা একই পরিমাণ বল প্রয়োগ করলেন, ঠিক আছে? এখন ভর যার কম, মানে ধরেন আমি বেশি দূরে যাব নাকি আরিফ ভাই বেশি দূরে যাবে? সাপোজ আমি আর আরিফ ভাই দাঁড়ায় আছি, আপনি দুই হাত দিয়ে দুজনকে সমান বলে ধাক্কা দিলেন। এখন প্রশ্ন হচ্ছে আরিফ ভাই কি বেশি দূরে পড়বে নাকি আমি বেশি দূরে যেয়ে পড়বো? স্বাভাবিকভাবে যার ভর কম তার জড়তাও কম, তাহলে সে বেশি দূরে যাবে। আর যার ভর বেশি তার জড়তা বেশি, তাই আসলে তাকে সে কম দূরে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? সে আসলে বেশি দূরে যাবে, তাই না? সে আসলে বেশি দূরে যাবে, মানে স্বাভাবিক। আমরা সূত্র দিয়ে তো প্রমাণ করি, তারপরে নর্মাল সেন্সে যদি আপনি চিন্তা করেন, একটা বেশি ভরওয়ালা বস্তু সরাইতে আপনার বেশি শক্তি লাগবে রাদার দেন একটা কম ওজনের বস্তু, তাই না? ওকে, 1 নিউটন বল বলতে বোঝায় কি? 1 নিউটন বল বলতে কি বোঝায়? 1 নিউটন বল বলতে আসলে বোঝায় যে 1 কেজি ভরের উপর 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে পারা, ঠিক আছে? 1 মিটার পার সেকেন্ড ত্বরণ যদি আপনি সৃষ্টি করতে পারেন, তাহলে সেটাকে কি বলে? 1 কেজি ভরের কোনো বস্তুকে আপনি যদি 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করেন, সেটাকে আসলে বলে 1 নিউটন, ঠিক আছে? সেটাকে আসলে বলে 1 নিউটন। নিউটনের তৃতীয় সূত্রের সঠিক বক্তব্য কোনটি? বল সবসময় শূন্য, প্রত্যেক ক্রিয়া বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, কেবল স্থির বস্তুর জন্য সূত্রটি সত্য, কেবল চলন্ত বস্তুর জন্য সূত্রটি সত্য। তাহলে নিউটনের তৃতীয় সূত্র কিন্তু নিউটন দিয়েছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল নিয়ে, তাই না? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে। তাহলে আমাদের
সরি 11 নম্বর অ্যান্সার কি হবে, প্রত্যেক ক্রিয়া বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকবে। ঠিক আছে, আচ্ছা ক্রিয়া প্রতিক্রিয়া বল সম্পর্ক কোনটি সঠিক? একই বস্তুর ওপর একসাথে কাজ করে প্রতিক্রিয়া বল সবসময় ক্রিয়া বলের চেয়ে বড়, কেবল সংস্পর্শে থাকলেই হয়, সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। এখন দেখেন ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল, সাপোজ আমি এখানে একটা ঘুষি মারলাম, ঠিক আছে, আমার মুখে একটা ঘুষি মারলাম, আমি হাত দিয়ে মুখের উপর বল প্রয়োগ করলাম, মুখের যে জায়গাটা এটা আমার হাতের উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তাহলে ক্রিয়া বল যার পরে হইলো, প্রতিক্রিয়া বল কি তারপরে হইলো না? ক্রিয়া বল হয়েছে আমার মুখের উপরে, প্রতিক্রিয়া বল হয়েছে আমার হাতের উপরে, তাহলে বিপরীত বস্তুর উপর হচ্ছে না প্রতিক্রিয়া বলটা? মারলাম, আমার মুখে ব্যথা পাইলাম, তো সরি মুখে মারলাম, তাহলে মুখের পরে আমি বল প্রয়োগ করলাম, আবার মুখ আমার হাতের পরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করলো, তাই না? তাহলে প্রতিক্রিয়া বলটা কার উপর প্রয়োগ হয়েছে? হাতের উপর। ক্রিয়া বলটা মুখের উপর। তাহলে কি হবে, সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। ঘটনা একটা, বাট দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করতেছে। আচ্ছা সরি, এখান থেকে একটা কোশ্চেন স্লাইডে রিলিট হয়ে গেছে। হাঁটার সময় মানুষ সামনের দিকে আগায় কারণ মাটি মানুষকে সামনের দিকে পাল্টা বল দেয়। তো হাঁটার সময় কি হয়, আমরা মাটির দিকে ফোর্স দেই, বল দেই, এবং সমান একটা প্রতিক্রিয়া বল মাটি আমাদের দিকে দেয়, এই জন্য আমরা হেঁটে চলে বেড়াইতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন, ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়িয়ে লাফ দেওয়ার মুহূর্তে কাঁটা বেশি দেখায় কেন? কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা ওজন দেওয়ার মেশিনের উপর দিয়ে বা কোনো একটা জায়গাতে লাফ দিতে যাই, তখন আমরা নিচের দিকে বেশি ভর প্রয়োগ করি না? তখন আসলে মানুষ মুহূর্তের জন্য নিচের দিকে বেশি বল প্রয়োগ করে, তাই না? বেশি বল প্রয়োগ করে, এই কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে। বেলুনের মুখ ছেড়ে দিলে বেলুন উড়ে যাওয়ার কারণ কি? আপনি যখন বেলুনের মুখ ছেড়ে দেন তখন যেটা হয়, বেলুনের ভর কমে যায়, এই কারণে উড়ে যায়। বেলুন বারবার কি বেলুনের রাবার, আচ্ছা রাবার ঠান্ডা হয়ে যায় না, বেলুন বাতাসকে বাইরের দিকে ঠেলে বাতাস বেলুনকে বিপরীত দিকে ঠেলে, এইটাই কিন্তু কারণ, তাই না? কারণ কি, বেলুনের যে বাতাসটা এটা যখন বাইরে বের হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, বাইরে ঠেলতেছে, আবার বাতাস কি করতেছে, বেলুনকে তার বিপরীত দিকে ঠেলা দিচ্ছে, এই কারণেই কিন্তু বেলুনটা বাতাস যে বিপরীত দিকে ঠেলা দেয়, এই কারণে বেলুনটা কিন্তু উপরের দিকে উঠে। প্রকৃতিতে মৌলিক বল কয়টা আছে? 4টা, তাই না? প্রকৃতিতে মৌলিক বল কয়টা? 4টা। কি কি বলেন তো? দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক বল, আরেকটা কি? আরেকটা সবচেয়ে কমন বল বলেন তো, কি বল? আরেকটা কি বল? 4টা মৌলিক বলের মধ্যে আরেকটা কি? 4টা মৌলিক বল লিখেন তো সবাই। আচ্ছা কি বললাম, কি বললাম? 4টি মৌলিক বলের মধ্যে 9 কোনটি? ঘর্ষণ, মহাকর্ষ, দুর্বল নিউক্লিয়, সবল নিউক্লিয়। আছে এখানে চলে আসছে, যেটা বলি নাই, মহাকর্ষ বল, তাহলে এটা হবে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কিন্তু আমাদের 4টা মৌলিক বলের মধ্যে পড়ে না, তাই না? 4টা মৌলিক বল কি? 4টা মৌলিক বল হচ্ছে আমার ঘর্ষণের মধ্যে পড়তেছে না। ওকে, লিখেন 4টা মৌলিক বল সবাই, পরীক্ষায় আসবে কিন্তু। ভরের কারণে যে আকর্ষণ বল হয়, ভরের কারণে যে আকর্ষণ বল হয় তাকে তড়িৎ চৌম্বক বল বলে, মহাকর্ষ বল বলে, ঘর্ষণ বল বলে, প্রবাহী বল বলে, মহাকর্ষ বল বলে। এটাকে কি বলে? সবসময় ভরের কারণে যে আকর্ষণ বল হয় তাকে বলে মহাকর্ষ। এবং এই আকর্ষণ যে হচ্ছে তার মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয় তখন সেটাকে বলে অভিকর্ষ। ঠিক আছে, পৃথিবীর মহাকর্ষ বল আমাদের উপর কাজ করলে তখন তাকে কি বলে? তাহলে তখন তাকে বলে মধ্যাকর্ষ, তখন তাকে বলে মধ্যাকর্ষ। আচ্ছা, চিরুনি দিয়ে কাগজ টানার ঘটনায়, সো আমাদের বইয়ে একটা ঘটনা আছে না, যে আমরা চিরুনি দিয়ে মাথায় এরকম করি, এন্ড দেন তারপরে যদি কাগজের উপরে দিয়ে, তখন হচ্ছে কি হয়, কাগজগুলো চিরুনির সাথে লেগে যায়। কারণ কি, এখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, তো তড়িৎ চুম্বকীয় বল তখন কিন্তু এখানে উৎপন্ন হয়। বই অনুযায়ী তড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষ বলের চেয়ে, আচ্ছা সরি এই কোশ্চেনটা মানে অপশনগুলো নাই আর কি। ওকে, দুর্বল নিউক্লিয় বল কাজ করে প্রায় 10⁻⁻18 মিটার দূরত্বে, 10⁻⁻18 মিটার দূরত্ব পর্যন্ত আসলে কাজ করে। এটা খুবই কম কিন্তু রেঞ্জটা, -18 মানে একদমই, মানে বেটা রশ্মি বের হয় দুর্বল নিউক্লিয় বল থেকে, বেটা রশ্মি অলওয়েজ বের হয় দুর্বল নিউক্লিয় বল থেকে। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনকে আটকে রাখে কোনটা? তার মানে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, তাই না? সো প্রোটন কিন্তু পজিটিভ চার্জ যুক্ত, বাট নিউট্রনকে কিন্তু কোনো চার্জ নাই, তাই না? স্টিল তারা আসলে আটকায় থাকে, তার কারণ হচ্ছে তাদের মধ্যে সবল নিউক্লিয় বলটা কাজ করে। তাদের মধ্যে কি নিউক্লিয় বলটা কাজ করে? তাদের মধ্যে একটা আসতে পারবো। আচ্ছা, তো এই দুইটা জিনিসের মধ্যে কি কাজ করে? এই দুইটা জিনিসের মধ্যে সবল নিউক্লিয় বল কাজ করে। ঠিক আছে, এই কারণে আমরা দেখতে পাই যে আমার প্রোটন এবং নিউট্রনের মধ্যে
এই দুটা জিনিস আটকে থাকে, না আদারওয়াইজ আটকে থাকার কথা না, কারণ একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। সো এমন যদি হইতো যে পজিটিভ নেগেটিভ চার্জ যুক্ত, তখন আকর্ষণের জন্য আটকে থাকতো। বাট যদিও একটা নিউট্রন এবং আরেকটা পজিটিভ জিনিস, স্টিল তারা আটকায় থাকে, কারণ তাদের মধ্যে কাজ করে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, আচ্ছা। তড়িৎ চৌম্বকীয় প্লাস দুর্বল নিউক্লিয় বলকে একসাথে বলা হয় ইলেকট্রোউইক। এটাকে একসাথে কি বলা হয়? দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎ চৌম্বকীয় বল, এই দুইটাকে একসাথে বলা হয় ইলেকট্রোউইক। ঠিক আছে, আচ্ছা। ঘর্ষণ বল সাধারণত কোন দিকে কাজ করে? গতির দিকে, লম্বভাবে, বেগের বিপরীত দিকে, এলোমেলো দিকে। সো ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? ঘর্ষণ হচ্ছে কেন বলেন আমাকে? ঘর্ষণ হচ্ছে আমার গতির জন্য, তাই না? আমার গতির জন্য কিন্তু আমার ঘর্ষণ হচ্ছে। তাহলে গতি যেদিকে কাজ করতেছে, ঘর্ষণ বল অলওয়েজ তার কি, মানে বেগ যেদিকে কাজ করতেছে তার বিপরীত দিকে কাজ করবে, তাই না? তাহলে তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। আমার বেগ যেদিকে কাজ করবে তার অপোজিট ডিরেকশনে আমার কি হবে? ঘর্ষণ বলটা কাজ করবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসি, দুটি তলকে বেশি চাপ দিলে ঘর্ষণ বল কেন বাড়ে? এখন যদি আপনি দুইটা তলকে চাপ, মানে অনেক বেশি চাপাচাপি করেন, মানে ধরেন আপনি একটা কাঠের উপর আরেকটা কাঠ রাখছেন, কাঠ রাখার পর একটাকে টানলেন ধরেন, তো খুব ইজিলি আপনি টানতে পারবেন। বাট আপনি যদি এমন হয় যে দুইটা কাঠকে কোনো কিছুতে খুব শক্ত করে আপনি আটকায় দিচ্ছেন, ঠিক আছে, একদম চেপে ধরছেন একটা আরেকটার সাথে, দেন আপনি যদি টানেন, আপনি কি আসলে পারবেন? মানে আপনার জন্য তো অতটা ইজিয়ার থাকবে? ইজি থাকবে না। কারণ কি? তার কারণ হচ্ছে তলগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, তো অমসৃণ অংশগুলো বেশি আটকে যায়। এটাই আসলে অ্যান্সার হবে। তলগুলো মসৃণ হয়ে যায়, বাধা কমে যায়, ভরবেগ শূন্য হয়ে যায়, এটাই হবে অ্যান্সার। যে অমসৃণ যে অংশগুলো ছিল, সেই অংশগুলো একটা আরেকটার সাথে অনেক বেশি আটকায় যায়। একটা আরেকটার সাথে কি হয়? একটা আরেকটার সাথে অনেক বেশি আটকিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা আসি একটা আটকা যায়। সব ঘর্ষণের মধ্যে সবচেয়ে ছোট ঘর্ষণ কোনটা? আবর্ত ঘর্ষণ সবচেয়ে ছোট। ঠিক আছে, সব ঘর্ষণের মধ্যে আবর্ত ঘর্ষণ সবচেয়ে ছোট। কাদামাটিতে গাড়ির চাকা পিছলালে গাড়ি তুলতে কি করার চেষ্টা করতে হয়? ঘর্ষণ কমানো, চাকা খুলে ফেলা, লুব্রিকেন্ট দেওয়া, চাকা ও মাটির মধ্যে ঘর্ষণ বাড়ানো। দেখেন, আমাদের রাস্তায় গাড়ি চলে কেন? কারণ এখানে বিপরীতমুখী, মানে গাড়ির গতি যেদিকে তার বিপরীত দিক থেকে কি হচ্ছে? আমরা একটা ঘর্ষণ বল পাইতেছি। এই ঘর্ষণের কারণেই কিন্তু আমাদের রাস্তায় গাড়িটা চলতেছে। এখন যদি ঘর্ষণ জিরো হয়ে যায়, যেটা কাদামাটির মধ্যে হয়, যে একই জায়গায় আমাদের টায়ারটা বারবার কি হয়? স্লিপ কাটে, গ্রিপ নাই, ঘর্ষণ নাই কোনো। ঠিক আছে, সো গ্রিপ নাই, তখন আসলে আমরা যদি আবার লুব্রিকেন্ট দেই বা ঘর্ষণ কমাই ফেলি, তাহলে আসলে আর জীবনও গাড়ি ওখান থেকে উঠানো যাবে না। এই জন্য দেখবেন যে যদি কখনো কাদাতে গাড়ি আটকায় যায়, তাহলে ইট দেওয়া হয় একটা এক্সট্রা করে, ইট বা কোনো শক্ত কিছু, যার ফলে যেটা হয় যে ঘর্ষণ তখন বাড়ে। কাদাতে সমস্যা কি? কাদা হচ্ছে একদম মসৃণ হয়ে যায়। কাদায় যখন গাড়ি পড়ে এবং ওখানে যখন চাকা ঘুরে, ওই জায়গাটা একদম মসৃণ হয়ে যায়। মসৃণ হওয়ার ফলে কিন্তু ওখানে আর গ্রিপ থাকে না। ঠিক আছে, গ্রিপ থাকে না। গ্রিপ না থাকার কারণে তখন কি হয়? তখন আসলে ওইখান থেকে আর গাড়ি উঠতে পারতেছে না। তাহলে আমাদেরকে অবশ্যই ঘর্ষণটাকে বাড়াই দিতে হবে। আমরা যদি চাকা ও মাটির মধ্যে ঘর্ষণ বাড়াই দিই, তাহলে কিন্তু আমাদের গাড়ি তখন ওখান থেকে উঠে চলে আসবে। ঠিক আছে, এবং আমাদের যে পিচ ঢালা যে রাস্তাগুলা, এগুলো দেখবেন কিন্তু একটু কি অমসৃণ না। কেন? তার কারণ হচ্ছে গিয়ে এই রাস্তাতে যদি ঘর্ষণ না থাকতো, তাহলে কিন্তু গাড়ি চলতে পারতো না। আবার দেখবেন বৃষ্টির দিনে, বলে না যে বৃষ্টির দিনে গাড়ি স্লিপ কাটছে। এখন বৃষ্টির দিনে গাড়ি স্লিপ কাটে কেন? পানিতে আসলে গাড়ি স্লিপ কাটতেছে কেন? তার কারণ হচ্ছে যখন পানি পড়তেছে, তখন আসলে রাস্তার যে অমসৃণতা, এটা একটু কমে যায়, তখন রাস্তাটা স্লিপারি হয়ে যায়, ঘর্ষণ বলটা কমে যায়। ঘর্ষণ বল কমে যাওয়ার কারণে তখন আসলে এই জিনিসগুলো স্লিপ কাটে। ঠিক আছে, ওকে। বই অনুযায়ী সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণের সম্পর্ক। গতি ঘর্ষণ সবসময় বেশি, সর্বোচ্চ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণের থেকে বেশি। সর্বোচ্চ স্থির ঘর্ষণ কি? অবশ্যই গতি ঘর্ষণের থেকে বেশি হবে, কারণ সর্বোচ্চ স্থির ঘর্ষণ, তার মানে বস্তুটা তখন একদমই কি স্থির পর্যায়ে ছিল। ঠিক আছে, ওকে। সো এইটা ছিল হচ্ছে আমাদের এই 30টা ছিল হচ্ছে আমাদের 10 নম্বর চ্যাপ্টার থেকে, এসব বলকে জানি থেকে। আমি যে টাইপগুলো দেখাইলাম, এই আশা করি এর আশপাশে আমাদের এক্সামে কোশ্চেনগুলো আসবে। সো আপনারা অবশ্যই আমি আবারও বলছি, নিউটনের সমস্ত সূত্রগুলা, ভরবেগের সূত্রগুলা, এই সূত্রগুলো একটু অবশ্যই প্র্যাকটিস করে যান, বিশেষ করে সিকিউ এর জন্য। ঠিক আছে, সিকিউতে আমি বলি, যদি এমন হয় যে আপনি আসলে পারতেছেন না ভাই, ঠিক আছে, যে ভাই আপনি কোনোভাবে পারতেছেন না, ফিজিক্স রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে, এই কোশ্চেনগুলা, আপনি তখন যে কাজটা করবেন, আপনি সুন্দর মতো বইয়ে যা যা দেয়া আছে, ধরেন আপনার আদিবেগ দেওয়া আছে, আপনার
আদি বেগ তো ইউ, সরি, আদি বেগ দেওয়া আছে, আপনার ধরেন শেষ বেগ দেওয়া আছে, হ্যাঁ, আপনার হয়তো সময় দেওয়া আছে। সো এগুলো দেওয়া আছে, আপনি অ্যাটলিস্ট এই মানগুলা লিখবেন। লিখে আপনি যদি সূত্রটা পারেন তাহলে সূত্রটা লিখবেন, ঠিক আছে? যদি সূত্র মানে নাও লিখতে পারেন, অ্যাটলিস্ট মান টানগুলো লিখে আসেন, তাইলেও দেখা যাচ্ছে অনেক সময় দয়া করে হলে 1 মার্ক দিয়ে দেয়, ঠিক আছে? আর যদি সূত্র লিখে আসতে পারেন, মান বসে আসতে পারেন, কোনো কারণে ক্যালকুলেশন ভুল হয়, তাহলেও কিন্তু আপনি দেখা যাচ্ছে 3-এর মধ্যে 2 পাবেন। মানে ধরেন আপনি সুন্দর মতো মানগুলো লিখছেন, ধরেন ভি এর মান লিখছেন, ইউ এর মান লিখছেন, টি এর মান লিখছেন, আপনাকে এ বের করতে বলছে সাপোজ, অথবা এ এর মান দেওয়া আছে, আপনাকে টি বের করতে বলছে সাপোজ। এখন আপনি সুন্দর মতো এ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি, হ্যাঁ, এখন এই পর্যন্ত লিখে আসছেন, আপনি আর এখান থেকে নিয়ে মানে সূত্রটা আসলে বের করতে পারেন নাই, যে ধরেন টি ইজ ইকুয়াল টু কত হবে, এটা আপনি বের করতে পারেন নাই। বাট আপনি এই পর্যন্ত যদি করে আসেন, তাহলে দেখা যাবে আপনাকে 3-এর মধ্যে 2 বা 1 দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এই অবশ্যই অ্যাটলিস্ট মানগুলো লিখে সূত্রগুলো যেটা মিলে সেই সূত্রটা লিখে আসবেন। সো সূত্রগুলো অবশ্যই একটু বেশি করে পড়ে যাবেন, ঠিক আছে? এবার আসেন আমাদের লাস্ট চ্যাপ্টার, অধ্যায় 11, প্রত্যাহিক জীবনে তড়িৎ, এই অধ্যায়টা, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। ওকে, সো তড়িৎ বর্তনী চিত্র আঁকা সহজ করার জন্য কি ব্যবহার করা হয়? বিভিন্ন রকমের প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়, এটা অলরেডি আমরা জানি যে বিভিন্ন রকমের প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়। বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে বোঝায় একটি মাত্র বাল্ব, একাধিক কোষের সমন্বয়, একটি মাত্র তার, একটি সেল। একাধিক কোষের সমন্বয় কিন্তু আসলে আমাদের কি তৈরি হয়? আমাদের কিন্তু আসলে ব্যাটারিটা তৈরি হয়, তাই না? তাহলে এটা কি হবে? একাধিক কোষের সমন্বয়। একটি ব্যাটারির প্রধান 3টি অংশ কোনটি? সুইচ, বাল্ব, তার না, ফিউজ, মনিটর, কেবল না, লাইট, ফ্যান, সকেট, এগুলো না, অ্যানোড, ক্যাথোড, ইলেকট্রোলাইট, এগুলা কি? এগুলো হচ্ছে একটা ব্যাটারির প্রধান যে অংশগুলা সেগুলা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ব্যাটারি সেলের রাসায়নিক বিক্রিয়ায় কোনটি ঘটে? ক্যাথোড থেকে ইলেকট্রন সরিয়ে অ্যানোডে জমা হয়, অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা হয়, ইলেকট্রোলাইট সম্পূর্ণ শুকিয়ে যায়, বিভব পার্থক্য শূন্য হয়ে যায়, ক্যাথোড থেকে ইলেকট্রন সরিয়ে আসলে অ্যানোডে জমা হয়, তাই না? সরি, কি ভুল হয়ে গেল, সরি, অ্যানোড থেকে কি হচ্ছে? অ্যানোড থেকে আমার ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অ্যানোড থেকে ক্যাথোডে জমা হয়, এখানে এটা ভুল আছে, অ্যানোড থেকে ক্যাথোডে জমা হয়, এটা হবে উল্টা পাল্টা বলে ফেলছি, উল্টা বলে ফেলছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রন জমা হয় হচ্ছে গিয়ে অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা হয়, ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডটা একটু ভুল আছে, ক্যাথোড থেকে অ্যানোডে যাবে ইলেকট্রন, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যুক্ত ইলেকট্রন প্রবাহিত হয় কোথা দিকে? তাহলে অ্যানোড থেকে ক্যাথোডকে তার দিয়ে যুক্ত করলে ইলেকট্রন প্রবাহিত হয় অ্যানোড থেকে ক্যাথোডে। ওকে, অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন কোথা থেকে কোন দিকে যাবে? অ্যানোড থেকে ক্যাথোডে যাবে না? আচ্ছা, এটা আমরা কেটে দিই। এটা কাটা, এটা ঠিক আছে, ঠিক আছে? সো এইটা একটু স্লাইডটা আপনারা ঠিক করে নিন, পাওয়ার পরে আমি এই স্লাইডটা যদি ডাউনলোড করেন তাহলে তো হচ্ছে গিয়ে রাইটটাই পাবেন, ঠিক আছে? আচ্ছা, রাইট অ্যান্সার হবে অ্যানোড থেকে ক্যাথোডে যায়, ঠিক আছে? ওকে, কোনো কনফিউশন? ভুলাই ফেলেন না কিন্তু, ঠিক করে নিছেন সবাই? ওকে, অ্যানোড থেকে ক্যাথোডে যাবে কিন্তু অবশ্যই। ওকে, কোন দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করে অনেকগুলা অণুগুলা ধনাত্মক বা ঋণাত্মক অংশে ভাগ করার পদ্ধতি কি? এটাকে তড়িৎ বিশ্লেষণ বলে, তাই না? তড়িৎ বিশ্লেষণ বলে যদি আমরা এই কাজটা করি, যে কোনো দ্রবণে বিদ্যুৎ প্রবাহের মধ্য দিয়ে আমরা কি করতেছি? আমরা অণুগুলোকে ধনাত্মক এবং ঋণাত্মক অংশে ভাগ করতে পারি, সেটাকে কি আসলে বলে? সেটাকে আসলে বলে তড়িৎ বিশ্লেষণ। ওকে, আচ্ছা, তারপর আসেন কোন দ্রাবকে বিদ্যুৎ প্রবাহ দিয়ে বিশ্লেষণ করাকে কি বলে? তো এই যে একটু আগে আমরা যেটা বললাম একই জিনিস। আচ্ছা, এখানে অপশনগুলো আলাদা। যে দ্রাবকে বিদ্যুৎ প্রবাহ দিয়ে বিশ্লেষণ করা হয়, আচ্ছা, যে দ্রাবকে বিদ্যুৎ প্রবাহ দিয়ে, ওই দ্রাবকটাকে আসলে কি বলা হয়? পরিবাহী, নিরোধ, তড়িৎ দ্রব্য, ইলেকট্রোলাইট, তার, এটাকে কি বলে? ইলেকট্রোলাইট বলে, তাই না? আচ্ছা, তারপর আসেন তড়িৎ দ্রব্যে বিদ্যুৎ প্রবাহিত হয় মূলত কেন? মুক্ত ইলেকট্রনের প্রবাহে, আয়নের প্রবাহে, প্রোটনের প্রবাহে, নিউট্রনের প্রবাহে। মুক্ত ইলেকট্রনের প্রবাহে কিন্তু না, মুক্ত ইলেকট্রনের প্রবাহে বিদ্যুৎ প্রবাহিত হয় ধাতুগুলোর মধ্যে। কোনগুলোর মধ্যে? ধাতুগুলোর মধ্যে। কিন্তু পানির মধ্যে মানে তড়িৎ দ্রব্যে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় মূলত আয়নের প্রবাহের কারণে, ঠিক আছে? তড়িৎ দ্রব্যে বিদ্যুৎ প্রবাহিত হয় আয়নের প্রবাহের কারণে, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে, তাহলে স্বাভাবিকের চেয়ে যদি ইলেকট্রন কম হয় তাহলে আয়নটা কি হবে? এখন যদি আমার ধরেন পজিটিভ আর নেগেটিভ তো মোটামুটি একই পরিমাণে আছে, এখন আমার যদি কি হয়েছে? ইলেকট্রন কমে গেছে, মানে নেগেটিভ কমে গেছে, তাহলে আয়নটা তখন কি হয়ে যাবে? বেশি ধনাত্মক হয়ে যাবে না? তখন আয়নটা ধনাত্মক হয়ে যাবে, ঠিক আছে? সো এই গুলাই যায় কিন্তু আমাদের মাঝে মাঝে। সো জাস্ট খাতায় একটু মানে
জাস্ট এরকম প্লাস মাইনাস, আচ্ছা মাইনাস চলে গেছে তো প্লাস ধনাত্মক, ঠিক আছে। নাহলে অনেক সময় দেখা যায় যে ধনাত্মকের জায়গায় ঋণাত্মক, ঋণাত্মকের জায়গায় ধনাত্মক দিয়ে ফেলি না। আমার এই মুহূর্তে আচ্ছা কি হঠাৎ করে একদম আন্দাজে দাগাই না দিয়ে জাস্ট খাতা একটু মানে ছোট করে প্লাস মাইনাস দিয়ে নিন। আচ্ছা নেগেটিভ চলে গেল, আচ্ছা থাকলো পজিটিভ, তার মানে ধনাত্মক। আচ্ছা আমার পজিটিভ চলে গেল, তাহলে থাকলো নেগেটিভ, তাহলে আমার আয়নটা কি ঋণাত্মক, ঠিক আছে। খুব সিম্পল কিন্তু, মানে ধরেন আপনার যদি ইলেকট্রন চলে যায় সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হইলে, তার মানে ইলেকট্রন চলে গেছে। এখন ইলেকট্রন কি, ইলেকট্রন হচ্ছে আমার নেগেটিভ, তাহলে স্বাভাবিকভাবে জিনিসটা ধনাত্মক হবে, ঠিক আছে। স্বাভাবিকভাবে আমার জিনিসটা ধনাত্মক হবে। ওকে, তারপর আসলে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হইলে, এখন ধরেন আমার নর্মালি যতটুকু ইলেকট্রন থাকার দরকার তার থেকে বেশি চলে আসছে, লাইক নর্মালি এরকম ছিল, এখন বেশি হয়ে গেছে, ইলেকট্রন বেশি হয়ে গেছে, ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেছে। এখন যদি বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, কি বেড়ে যাচ্ছে, নেগেটিভ বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, ঋণাত্মক হবে, তাই না। আচ্ছা, এবং কাজ করার হারকে কি বলে, কাজ করার হারকে বলে ক্ষমতা। কাজ করার হারকে কি বলে, কাজ করার হারকে বলে ক্ষমতা। ওকে, কাজ ও শক্তির একক কি, কাজ ও শক্তির একক, এককগুলো সবাই মুখস্থ করে ফেলেন, ঠিক আছে। কাজ ও শক্তির একক হচ্ছে জুল, কাজ ও শক্তির একক হচ্ছে জুল। আর আমরা কি দেখলাম, কাজ করার হারকে বলে ক্ষমতা। আরো অনেকগুলো একক আছে, সবগুলো একক একটু মুখস্থ করে ফেলেন। ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। আচ্ছা, সো এককগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, এককগুলো পরীক্ষায় রেগুলার বেসিসে আসে। সো এককগুলো খুবই ইম্পর্টেন্ট পরে মানে এমসিকিউ এর জন্য। সবগুলোর একদম একক লিস্ট করে ফেলে মুখস্থ করে ফেলবেন। এখানে হয়তো সবগুলো একক দেওয়া নাই কোশ্চেনে, বাট আপনারা অবশ্যই অবশ্যই পরীক্ষায় কি করবেন, সবগুলো একক সুন্দর মতো মুখস্থ করেই যাবেন, ঠিক আছে। আচ্ছা, কোনো তড়িৎ যন্ত্রে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি ব্যয় করে তাকে কি বলে, তড়িৎ প্রবাহ, তড়িৎ ক্ষমতা, তড়িৎ রোধ, বিদ্যুৎ বিভব, তাকে বলে তড়িৎ ক্ষমতা। তাকে কি বলে, তড়িৎ ক্ষমতা। ক্ষমতা কাকে বলতেছে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি সে ব্যয় করে তাকে কি বলে, তড়িৎ ক্ষমতা। ওকে, 1 ওয়াট ক্ষমতা হয় যখন 1 ভোল্ট 1 জুল শক্তি হয়, 1 অ্যাম্পিয়ার 1 জুল কাজ হয়, 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, 1 ভোল্টে 1 ওয়াট প্রবাহিত হয়। এটার অ্যান্সার হবে 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে তখন তাকে বলে যে 1 ওয়াট ক্ষমতা হইছে, ঠিক আছে। আচ্ছা, একটু আগে আমরা কি দেখলাম, একটু আগে আমরা দেখলাম যে ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আচ্ছা, সো এগুলো একটু মুখস্থ করে যান অবশ্যই। অ্যান্ড সূত্রগুলা এই লাস্ট দুইটা চ্যাপ্টারের ক্ষেত্রে সূত্রগুলা মুখস্থ করে যাওয়াটা মাস্ট। আপনি কনসেপ্ট বুঝেন আর না বুঝেন, পরীক্ষার হলে সুন্দর মতো দেয়া থাকবে যে এইটার মান না তো, ওইটার মান না তো, ওইটার মান না তো। তো আপনি অ্যাটলিস্ট মানগুলো লিখবেন, সূত্রটা লিখবেন, তারপরে অঙ্ক করে যদি মিলাইতে পারেন আলহামদুলিল্লাহ, না মিলাইতে পারলেও নাম্বার পাবেন অর্ধেক, ঠিক আছে। পার্শিয়াল মার্কিং পাবেন, অর্ধেক কিনা জানি না, পার্শিয়াল মার্কিং আর কি। এটা তো মানে আপনি কতটুকু করছেন তার উপর নির্ভর করবে, বাট আপনি পার্শিয়াল মার্কিং পাবেন। কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে গেলে বড় সমস্যা হয়, কারণ কি, বিকজ কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তথ্য নষ্ট, যন্ত্র ক্ষতি হতে পারে যদি হঠাৎ করে কম্পিউটার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন মূল বিদ্যুৎ বন্ধ হওয়ার পর বিকল্প সাপ্লাই দিয়ে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন করে রাখার গতি অনুযায়ী তৈরি হয়েছে যে মোটর ও জেনারেটর, আইপিএস, ইউপিএস, ফিউজ ও মোটর, ট্রান্সফরমার ও ক্যাবেল। আচ্ছা, মূল বিদ্যুৎ বন্ধ হওয়ার পর বিকল্প সাপ্লাই দিয়ে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখার গতি অনুযায়ী তৈরি হয়েছে। এখন এটা হবে আইপিএস ও ইউপিএস, ঠিক আছে। এটার কাজ হচ্ছে গিয়ে মানে আপনার বিদ্যুৎ যেন নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, তাই না। এটা আসলে আমাদের বাসা বাড়িতে আছে, আমরা জানি। বাসার লাইট ফ্যানের জন্য সাধারণত কোনটা ব্যবহার করা হয়, আইপিএস সবাই আমরা ইউজ করি মোটামুটি কম বেশি, বিশেষ করে গ্রামের দিকে। ওকে, আইপিএস চালু হতে সাধারণত কত সময় লাগে, আপনার 1-2 সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড লাগে, তাই না। আচ্ছা, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে যে আইপিএস চালু হতে কত সময় লাগে, বাসা বাড়িতে কোনটা ইউজ করা হয়, কম্পিউটারের জন্য কি ইউজ করা হয়, আইপিএস না কি ইউপিএস। সেগুলো আসলে জ্ঞানমূলক, বুঝার কিছু নাই, মানে যেটা যে মানে আইপিএস চালু হইতে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে, এটাতে বোঝানোর তো কিছু নাই, বাট আপনাকে এগুলো মুখস্থ করে যাইতে হবে, ঠিক আছে। ডেস্কটপ কম্পিউটারের জন্য সাধারণত ব্যবহার করা হয় কোনটা, ইউপিএস ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, একটি দেশের শক্তি উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত কোনটা, মানে শক্তি কোনটি সম্পর্ক খুব ঘনিষ্ঠ, খেলাধুলা, শক্তির ব্যবহার, পোশাক, আবহাওয়া। দেখেন, একটা দেশ যত বেশি শক্তি ব্যবহার করতে পারবে তার মানে হচ্ছে গিয়ে কি, তার আসলে অত বেশি উন্নতি হইতেছে। তো সে হয়তো, কারণ শক্তিগুলো ব্যবহার করি কোথায়, শক্তিগুলো ব্যবহার করি আমরা ইন্ডাস্ট্রিতে, শক্তিগুলো ব্যবহার করি হচ্ছে আমরা বিভিন্ন উন্নয়ন
উন্নয়নমূলক প্রকল্পে, তাই না? তাহলে এখন আমার ধরেন বাসায় টিভি, ফ্রিজ, এসি কিছুই নাই, তাহলে আমার ইলেকট্রিসিটি কি বেশি খরচ হবে? না। আবার আমার বাসায় যদি টিভি, ফ্রিজ, এসি অনেক কিছু থাকে, আমার ইলেকট্রিসিটি কি হবে? বেশি খরচ হবে। তো আপনাকে যদি বলা হয় যে ধরেন দুইজন ব্যক্তি আছে, একজন এ একজন বি, এখন এর বাসায় ইলেকট্রিসিটি বেশি খরচ হয়, বি এর বাসায় কম, তাহলে বড় লোককে। স্বাভাবিকভাবে ওইরকম আর কি, মানে কে বেশি চালাইতেছে। তো দেশের ক্ষেত্রে আসলে সিমিলার, যে আসলে বেশি শক্তি ব্যবহার করে সে আসলে বেশি কি করতেছে, উন্নতি করতেছে বা উন্নত। একটা দেশ কতটুকু উন্নত বোঝার জন্য একটা বড় মাপকাঠি ধরা যায়, কত সিনেমা দেখে, কত বই পড়ে, শক্তির ব্যবহার, কত নদী আছে। অ্যান্সার ইজ শক্তির ব্যবহার, তাই না? আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে চলতে সবচেয়ে প্রয়োজন কি? নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ লাগবে, ইলেকট্রিসিটি চলে গেলে তো আপনারা ক্লাস করতে পারবেন না, বেশি ছুটি দিয়ে তার লাভ নাই, ঠিক আছে? ওকে, উচ্চশিক্ষায় বিদ্যুতের বিকল্প নেই, কারণ সেখানে গান শোনা, ল্যাব, কম্পিউটার ও নেটওয়ার্ক চালানো লাগে, তাই না? সেটাই হবে অ্যান্সার, যে ল্যাব, কম্পিউটার এবং বিভিন্ন রকমের নেটওয়ার্ক চালানো লাগে, এই কারণে উচ্চশিক্ষায় এটার বিকল্প নাই। কৃষি জমিতে সেচের জন্য পাম্প চালাতে প্রয়োজন হয় কি? শুধু কাগজ, বিদ্যুৎ অথবা জ্বালানি। তাহলে বিদ্যুৎ অথবা জ্বালানি লাগে কৃষি জমিতে। আমাদের যে কৃষি জমিতে আমরা যে পানিগুলা দিই, এগুলো সেচের মাধ্যমে দিই, তাই না? পাম্পের মাধ্যমে দিই। তো এই পাম্পগুলো বা মোটরগুলো চালাতে কিন্তু অনেকে ডিজেল চালিত আছে, অনেকে কিন্তু সোলার চালিত বা ইলেকট্রিসিটি চালিত কিন্তু আছে, তাই না? আচ্ছা, তারপরে এই হচ্ছে গিয়ে আমাদের সবগুলো এমসিকিউ, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট 30টা। সো এই এমসিকিউ গুলো করলে ইনশাল্লাহ আমাদের একটা মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন আছে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং সিকিউর জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা টেক্সট বইটা যতবার পারেন রিডিং পড়ে যান। কারণ টেক্সট বইটা রিডিং পড়লে আপনি যত টাইপের কোশ্চেনই থাকুক না কেন, তার সবগুলো কিন্তু ইনশাল্লাহ কমন আমরা পাবো, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো যে টেক্সট বইটা বারবার করে রিডিং পড়ে যাওয়ার জন্য। কোনো কনসেপ্ট যদি না বুঝি তাহলে অনলাইনে তো আমাদের ক্লাসগুলো আছেই, আপনারা আবার সেই ক্লাসগুলো দেখতে পারেন, ওয়ানশট যে ক্লাসগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের সবার জন্য আসলে অনেক অনেক শুভকামনা। আপনাদের এসএসসি জার্নিটা খুব ভালোভাবে শেষ হোক ইনশাল্লাহ। এইচএসসিতে আপনাদের সবার সাথে আমার আবার দেখা হবে, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো পরীক্ষা দিবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আপনারা সবাই জীবনে অনেক বড় হন, অনেক সফল হন। আল্লাহ হাফেজ।